তুই এখানে কি করছিস? আর তোকে না আমি বারণ করেছিলাম আমার আশেপাশে না থাকতে? তুই আশেপাশে থাকা তো দূর, তুই আবার শ্বশুরবাড়িতে আমার ঘরে কি করছিস? কার অনুমতি নিয়ে তুই আমার ঘরে ঢোকার সাহস করলি? এখনই বের হয় এখান থেকে, নইলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে জড়ো করব। আশ্চর্য, আপনি আমার বাড়িতে আমার ঘরে ঢুকে আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করছি। এটার মানে তো আমি ঠিক বুঝলাম না ম্যাম। এখন কি নিজের ঘরে আসতেও আপনার পারমিশন নিতে হবে নাকি? দিনকাল তো দেখছি আসলেই খুব খারাপ। নিজের ঘরে ঢোকার জন্যেও এখন টিকিট কাটতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, তোর ঘরে আসতেও আমার পারমি। এই দাঁড়া দাঁড়া, তোর ঘর মানে আর তোর বাড়ি মানে ঠিক বুঝলাম না। তুই আসলে কি বোঝাতে চাইছিস? এই বাড়ির সাথে তোর সম্পর্ক কি? তুই তো আমার জুনিয়র, তুই এখানে কেন? তিথি ঝড়ের বেগে কথাগুলো বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই সে কিছু একটা ভেবে চুপ হয়ে যায়। তার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। সে বড় বড় চোখ করে আকাশের দিকে তাকালো। আকাশে সে অনেকবার প্রেমের প্রস্তাব দেওয়ার অপরাধের ভার্সিটিতে শাসিয়েছে। আজ সেই ছেলেটি তার বাসর ঘরে শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে। তিথি ইশারায় আকাশকে প্রশ্ন করলো যে সে যেটা ভাবছে সেটা কি সত্যি। আকাশ তখন খুব তৃপ্তির হাসি দিয়ে চোখ বন্ধ করে ইশারায় বুঝিয়ে দিল যে তিথি যা ভাবছে তা একদমই ধ্রুব সত্য। এই কথাটি বোঝার সাথে সাথেই তিথির মাথা যেন বন বন করে ঘুরতে শুরু করলো। সে যে শূন্য বাতাসে ভাসছে এমন অনুভব করলো। পরক্ষণেই সে প্রচণ্ড রেগে আকাশের দিকে তেড়ে গেল এবং আকাশের গলা চেপে ধরার মতো ভঙ্গি করে চিৎকার করে উঠল। তার মানে এই সব কিছু ছিল তোর আগে থেকে সাজানো পরিকল্পনা, তাই না? আমি তোকে প্রেম করতে প্রত্যাখ্যান করেছি বলে তুই প্রতিশোধ নেওয়ার জন্য সরাসরি আমাকেই বিয়ে করে নিলি? এত বড় সাহস তোর! তুই জেনে শুনে পরিকল্পনা করে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিস, আর আমি জানতেও পারলাম না। তোকে তো আমি আজ মেরেই ফেলবো, দাঁড়া। তোর মতো ইচড়ে পাকা ছেলেকে আমি আজ দুনিয়া থেকে সরিয়ে দিব। এই দাঁড়ান দাঁড়ান, করছেনটা কি? মেরে ফেলবেন মানে? পাগল হলেন নাকি আপনি? এখন যদি বিয়ের দিনে এই বাসর রাতে আপনি নিজের হাতে আপনার স্বামীকে মেরে ফেলেন, তাহলে কাল সকালে পাড়া প্রতিবেশী কি বলবে? আত্মীয় স্বজন কি বলবে যে মেয়েটা কেমন ডাইনি? বাসর রাতের প্রথম দিনেই তার জামাইকে ভালোবাসার এমন ডোজ দিয়েছে যে বেচারা স্বামী একদম পরপারে চলে গেছে। এটা কোনো কথা হলো? একটু তো দয়া করুন আপনার এই হ্যান্ডসাম স্বামীটার ওপর। এমন একটা উত্তপ্ত পরিস্থিতিতে আকাশ যেভাবে দুষ্টুমি ভরা কথা বলছে তাতে তিথির মেজাজ চটকে সপ্তম আকাশে চড়ে গেল। তিথি চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে রইল, আর আকাশ দাঁত বের করে এক গাল হাসি দিচ্ছে। তিথি রাগে কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে থেকে ফুলদানিটা হাতে তুলে নিল। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর কত বড় আস্পর্ধা! তুই জানিস আমি তোর সিনিয়র। ভার্সিটিতে তোকে আমি কি পরিমাণ তুচ্ছ-তাচ্ছিল্য করেছি মনে নেই? তুই আমাকে ঠকিয়ে বিয়ে করে ভাবছিস খুব জিতে গেছিস? তোর মতো একটা বাচ্চা ছেলের সাথে আমি সংসার করব? নেভার। তুই এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাবে। আমি এই বিয়ে মানি না। ম্যাম, সিনিয়র ম্যাম, একটু শান্ত হন। আপনি বিয়ে মানেন কি মানেন না সেটা কাজী সাহেব আর আপনার আব্বু অলরেডি ঠিক করে ফেলেছেন। সিগনেচার কিন্তু আপনি নিজেই করেছেন, আমি হাত ধরে করিয়ে দেইনি। আর এই যে আপনি ফুলদানি নিয়ে আমাকে মারতে আসছেন, এটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স। আমি যদি এখন চিৎকার করি তবে পুরো বাড়ির লোক এসে ভাববে আপনি আমাকে আদর করতে গিয়ে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছেন। তখন লজ্জায় মুখ দেখাবেন কোথায়? তুই তুই একটা আস্ত শয়তান। তোর এই মিষ্টি কথার ফাঁদে আমি পা দিচ্ছি না। তুই কি ভেবেছিস তোর এই ফালতু কথা শুনে আমি শান্ত হয়ে যাব? তোকে আমি আজ একদম ছিঁড়ে ফেলবো। তুই আমার জীবনটা নষ্ট করেছিস। আমি কেন একবারও তোর নামটা জিজ্ঞেস করলাম না বাড়িতে? আমি তো ভেবেছিলাম অন্য কেউ। অন্য কেউ হলে কি খুব ভালো হতো? ওই যে আরিয়ান ভাইয়া হলে খুশি হতেন তাই না? কিন্তু ভাগ্য দেখুন, কপালে লেখা ছিল এই জুনিয়র আকাশের নাম। এখন রাগ করে লাভ নেই ম্যাম, বরং একটু হাসুন। লাল শাড়িতে রাগী রাগী মুখে আপনাকে একদম রাক্ষসীর মতো লাগছে। ওভাবে তাকালে মোমবাতিগুলাও ভয়ে নিভে যাবে। বাসর রাতে একটু রোমান্টিক হওয়ার
চেষ্টা করুন। চুপ কর একদম। তুই রোমান্টিকতার কি বুঝিস? তুই তো কেবল অন্যের পেছনে ঘুরে বেড়ানো একটা বখাটে ছেলে। তোর সাথে রোমান্টিক হওয়া মানে হচ্ছে নিজের রুচি নষ্ট করা। তুই কাল সকালেই আমাকে ডিভোর্স দিবি। আমি তোর সাথে এক সেকেন্ডও এই ঘরে থাকবো না। ডিভোর্স? বিয়ের কয়েক ঘন্টা যেতে না যেতেই ডিভোর্স? আপনার এনার্জি দেখে তো আমি ফিদা হয়ে যাচ্ছি। কিন্তু ম্যাম, আমি তো আপনাকে অনেক কষ্ট করে পেয়েছি। এত সহজে কি আর ছেড়ে দেব? আপনি যত ঝগড়া করবেন আমি আপনাকে তত বেশি করে জ্বালাবো। আপনি এখন আমার স্ত্রী, আর আমি আপনার সেই প্রিয় জুনিয়র স্বামী। তাই ঝগড়া বন্ধ করে বরং ঘুমানোর ব্যবস্থা করুন। সারাদিন অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে। তিথি রাগে একবার বিছানা থেকে একটা বালিশ নিয়ে আকাশের মাথায় জোরে আঘাত করলো। আকাশ সেটা হাসি মুখে গ্রহণ করে বিছানার একপাশে আয়েশ করে বসে পড়ল। তিথি রাগে গজগজ করতে করতে আকাশের দিকে তেড়ে যাচ্ছে বারবার, আর আকাশ প্রতিবারেই তাকে কোনো না কোনো মজার কথা বলে থামিয়ে দিচ্ছে। তিথির মনে হচ্ছে সে কেন এক গোলক ধাঁধায় আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। কিন্তু মনে মনে সে আকাশের সাহায্য করার জন্য আরও ভয়ঙ্কর এক পরিকল্পনা করতে শুরু করলো। তিথির অগ্নিশর্মার রূপ দেখে যে কেউ ভয় পেত, কিন্তু আকাশ যেন এক অন্য ধাতুতে গড়া। সে তিথির এই দিশেহারা এবং রাগী চেহারাটা খুব উপভোগ করছে। তিথিকে অবে রাগে কাঁপতে দেখে আকাশের মনে এক চরম দুষ্টুমি বুদ্ধি খেলে গেল। সে মুখ টেপে হেসে ধীর পায়ে তিথির দিকে এগোতে শুরু করলো। তিথি তখনও রাগে ফুঁসছে, আর আকাশ তার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। ইস ম্যাম, রাগলে আপনার নাকটা যেভাবে লাল হয়ে যায় না, দেখতে ঠিক পাকা টমেটোর মতো লাগে। আর কত ঝগড়া করবেন? দেখুন, রাত কিন্তু অনেক হলো। আজকে তো আমাদের বাসর রাত, তাই না? চলুন তাহলে, অযথা এই সুন্দর রাতটা নষ্ট না করে একটু রোমান্টিক হওয়া যাক। আপনার জামাইটা বয়সে জুনিয়র হতে পারে, কিন্তু আপনার সাথে দুষ্টুমি করে বাসর রাত কীভাবে কাটাতে হয় সেটা কিন্তু আমার খুব ভালোই জানা আছে। আর শুধু কি দুষ্টুমি, আমি তো আরও অনেক কিছু ভেবে রেখেছি যা শুনলে আপনার মেকআপ গলে জল হয়ে যাবে। তুই তুই আমাকে এসব কথা বলার সাহস পাচ্ছিস কোথায়? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি তোর সিনিয়র। তুই আমার সাথে বাসর রাত করার স্বপ্ন দেখছিস? তোর মতো একটা ইচ্ছে পাকা ছেলেকে আমি জুতো দিয়ে পিটিয়ে সোজা করব। তুই আমার সামনে থেকে সর, নইলে সত্যি কিছু একটা করে বসবো। তোর মুখ দিয়ে ওই নোংরা কথা আর একবারও বের করলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওরে বাবা, একদম মারমুখী চণ্ডী হয়ে গেছেন তো। আপনি কি সব সময় এরকম ঝগড়া করেন ম্যাম, নাকি শুধু আমার সামনেই এমন মেজাজ দেখান? আমি তো ভেবেছিলাম বাসর রাতে বউ মিষ্টি করে কথা বলবে, স্বামীর সেবা করবে, আর আপনি তো দেখি আমাকে জ্যান্ত পুঁতে ফেলার পরিকল্পনা করছেন। তবে যাই বলুন না কেন, রেগে গেলে আপনাকে কিন্তু হেব্বি লাগে দেখতে, একদম সেই কলেজের রাগী ম্যামের মতো, যাকে দেখে আমি প্রথমবার প্রেমে পড়েছিলাম। চুপ কর একদম। প্রেমে পড়েছিলি মানে? তোর এত সাহস যে তুই আমার দিকে নজর দিয়েছিস? তুই আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস আকাশ। তোকে আমি আজ একদম ছিঁড়ে ফেলবো। তুই কি ভেবেছিস তোর এই ফালতু কথা শুনে আমি নরম হয়ে যাব? তোকে আমি আজ মেরেই ফেলবো। আয় সামনে। আজ হয় তুই থাকবি, নয় আমি। তিথি আর সহ্য করতে পেরে বিছানা থেকে একটা গায়ের চাদর পাখির লাঠির মতো বানিয়ে আকাশের দিকে তেড়ে এলো। আকাশ দেখল এবার পরিস্থিতি সত্যি গরম হয়ে উঠেছে। সে তিথির হাত থেকে বাঁচার জন্য একটু চুটকিতে খাটের উপর দিয়ে লাফ দিয়ে সরে গেল। তিথি তাকে মারার জন্য পাগলের মতো ঘর জুড়ে দৌড়াতে লাগলো, আর আকাশ প্রতিটা কোণ দিয়ে নিজেকে বাঁচাতে বাঁচাতে হাসতে লাগলো। আরে ম্যাম, শান্ত হন। বাসর রাতে এভাবে দৌড়াদৌড়ি করলে তো আপনার এনার্জি শেষ হয়ে যাবে। পরে তো আমাকে আবার কোলে করে বিছানায় নিয়ে যেতে হবে। তার চেয়ে ভালো হয় আপনি একটু জিরিয়ে নিন। আমি বরং চট করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। বউয়ের হাতের মার খাওয়ার আগে অন্তত একটু সুগন্ধি মেখে আসি, যাতে মরার সময় আপনার হাতের চরের ঘ্রাণটা ভালো পাওয়া যায়। আসি ম্যাম, ওয়েট করবেন কিন্তু। কথাটা বলেই আকাশ এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল এবং ভেতর থেকে শব্দ করে দরজাটা লাগিয়ে দিল। তিথি ওয়াশরুমের দরজার সামনে গিয়ে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো এবং আকাশকে গালিগালাজ করতে শুরু করলো।
কিন্তু আকাশ ভেতর থেকে গুনগুন করে গান গাইছে, যেন বাইরে কিছুই হচ্ছে না। তিথি রাগ সামলাতে না পেরে নিজের মাথার চুল টেনে ছিঁড়ে ধরল। সে রুমের মাঝখানে দাঁড়িয়ে পাগলের মতো পায়চারি করতে করতে বিড়বিড় করে প্রলাপ বকতে শুরু করলো। ওগো খোদা, আমার কপালে শেষে এই বখাটে জুনিয়র ছিল। আমি মরে যাই না কেন? এই ছেলেটা তো আমাকে পাগল করে দেবে। সারা জীবন জুনিয়রদের শাসন করলাম, আর আজ নিজের ঘরেই এক জুনিয়রের হাতে বন্দি হলাম। একে তো আমি আস্ত রাখবো না। কাল সকালেই আমি আব্বুকে বলবো এই বাদরটার সাথে থাকবো না। ও কি ভেবেছে আমাকে এইভাবে জ্বালিয়ে পার পেয়ে যাবে? আমি তিথি, আমি ওর হাড় গোড় ভেঙে গুরু গুরু করে দিব। আসুক না ওয়াশরুম থেকে, আজ এখানেই ওর কবর খুঁড়বো আমি। তিথি নিজের উপরে রাগে ফেটে পড়ছে। সে একবার নিজের কপালে হাত মারছে, তো আবার নিজের চুল নিয়ে নিজেই টানছে। সে বুঝতে পারছে আকাশ তাকে চরমভাবে জব্দ করেছে এবং এই বাসর রাত তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ওদিকে ওয়াশরুমে ভেতর থেকে আকাশের হাসির শব্দ শোনা যাচ্ছে, যা তিথির রাগকে আরও বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। তিথি যখন নিজের মাথার চুল টানছে আর ঘরে পায়চারি করে অস্থির প্রলাপ বকছিল, ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে আকাশ বেরিয়ে এলো। আকাশকে বেশ সতেজ আর শান্ত দেখাচ্ছে। সে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে তিথির সামনে এসে একটু বাঁকা হাসলো। আকাশকে এভাবে নির্ভাবে তাকিয়ে থাকতে দেখে তিথির পিত্তি জ্বলে গেল। সে এক পা এগিয়ে গিয়ে আঙুল উঁচিয়ে সরাসরি আকাশের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো। শোন আকাশ, তুই ওয়াশরুমের ভেতরে বসে নিশ্চয়ই অনেক বড় বড় দিবাস্বপ্ন সাজিয়ে ফেলেছিস, কিন্তু তোর সব স্বপ্নে আমি এখন আগুন ধরিয়ে দিব। আমি এই বিয়েটা কোনোভাবেই মানি না, আর তোকে তো স্বামী হিসেবে কল্পনাও করি না। কল্পনাও আমার জন্য করা পাপ। আমি স্রেফ আমার বাবার জেদ আর তার সম্মানের কথা ভেবে এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। কিন্তু তুই ভুলে যাস না, তুই আমার জুনিয়র। ভার্সিটিতে তোকে আমি যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করতাম সেটা এখন আমার মনে আছে। আর শোন, সব থেকে বড় কথা হলো ইউনিভার্সিটির কেউ যেন ভুলেও জানতে না পারে যে তোর সাথে আমার বিয়ে হয়েছে। যদি একটা কাকপক্ষীও এটা জানতে পারে যে আমি তোর মতো একটা ফাজিল জুনিয়রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। খবরদার আকাশ, সেখানে তুই আমার সির্ফ জুনিয়র ছোট ভাই হিসেবেই থাকবি। এর বাইরে কোনো পরিচয় দেওয়ার চেষ্টা করলে তোর কপালে দুঃখ আছে। বাহ, বাসর রাতেই ডিভোর্সের আলটিমেটাম আর ইউনিভার্সিটিতে পরিচয় গোপন করার কড়া নোটিশ। বড় আপু হিসেবে আপনার হুকুম দেওয়ার স্টাইলটা কিন্তু এখনও একই রকম রয়ে গেছে। কিন্তু একটা কথা বলুন তো আপু, ইউনিভার্সিটির সবাই যখন জানবে যে তাদের সেই ডার্ক সাইটে করা বড় আপু এই চঞ্চল জুনিয়র আকাশের কাছে ধরা খেয়েছেন, তখন কি খুব লজ্জা লাগবে? আমি তো ভেবেছিলাম সবাইকে মিষ্টি খাইয়ে বলবো যে এখন থেকে ডিপার্টমেন্টের সব নোটস আমি সরাসরি আপনার ঘর থেকে নিয়ে আসব। একদম চুপ কর। তুই যদি ইউনিভার্সিটিতে একটা শব্দ উচ্চারণ করেছিস, তবে আমি তোর ছাত্রত্ব শেষ করে দিব। আমি তোকে চিনি আকাশ, তুই সুযোগ পেলেই আমার সম্মান নিয়ে তামাশা করবি। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাই? কখনো না। আমি তোকে দু চোখে দেখতে পারি না, আর সেই দূরত্বটা ভার্সিটিতে বজায় থাকবে। তুই আমার থেকে অন্তত 10 হাত দূরে থাকবি। মনে থাকে যেন, যদি ভুল করেও আমার সামনে এসে দাঁড়াস বা অন্য কারো সামনে ঘনিষ্ঠ হওয়ার নাটক করিস, তবে ভার্সিটিতে তোর টিকে থাকা অসম্ভব করে দেব আমি। আকাশ প্রথমে তিথির কথাগুলো শুনে খুব প্রতিবাদ করতে চেয়েছিল। তার মনে হয়েছিল তিথিকে এখনই পাল্টা কিছু বলে জব্দ করে দেয়, কিন্তু তিথির চোখের কোণে জমে থাকা জল আর তার কণ্ঠের কাঁপুনি দেখে আকাশের জেদ জল হয়ে গেল। আকাশ মনে মনে ভাবল, তিথির উপরে যতটা কঠোর হোক না কেন, আসলে সে ভীষণ জেদি আর আত্মসম্মানী। এখন যদি ইউনিভার্সিটিতে জানাজানি হয়, তবে সবাই হয়তো তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বা আড়ালে মুখ টিপে হাসবে। তিথির মতো একটা মেয়ে সেটা সহ্য করতে পারবে না এবং রাগের মাথায় নিজের পড়াশোনা বা অন্য কোনো ক্ষতি করে ফেলতে পারে। এই আকাশ তখনকার মতো শান্ত হবার অভিনয় করলো। ঠিক আছে তিথি আপু, আপনি যখন এত করে ভয় পাচ্ছেন আর আমাকে করার নির্দেশ দিচ্ছেন, তখন আপনার সম্মান বাঁচাতে আপনার কথাটাই মেনে নিলাম। ইউনিভার্সিটিতে আমি আপনার সেই বখাটে জুনিয়রই থাকব। আপনি আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেবেন, আমিও আপনাকে দেখলে বড় আপু বলে সালাম দিয়ে সরে যাব। কেউ জানবে না যে আমাদের মাঝে কোনো কাবিননামা আছে বা রাতে
আমরা একই ছাদের নিচে থাকি। আপনার মান সম্মান নিয়ে আমি কোনোদিন খেলবো না, কারণ দিন শেষে আপনি তো আমার নিজেরই কেউ একজন। তবে মনে রাখবেন, ভার্সিটিতে আপনি বড় আপু সাজুন, তাতে সমস্যা নেই, কিন্তু এই ঘরের ভেতরে আপনি কিন্তু আমার বউ। এখানে কোনো সিনিয়রিটি চলবে না। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই যে আমার শর্ত মেনে নিয়েছিস এটাই তোর জন্য মঙ্গল। আর এই ঘরের ভেতরেও তুই কোনো সুবিধা পাবি না আকাশ। এই আলমারি থেকে লেপ বালিশ নে, তুই আজ থেকে মেঝেতে ঘুমাবি। আমি এই বড় বিছানায় একাই থাকবো। তুই যদি ভুলেও বিছানার আশেপাশে আসার চেষ্টা করিস তবে তোর হাত পা আমি নিজের হাতে ভেঙে দেব। মনে রাখবি, আমি পরিস্থিতির শিকার হয়ে এই ঘরে তোর সাথে থাকতে রাজি হয়েছি, তোর প্রতি মায়ায় নয়। আচ্ছা বাবা, আচ্ছা, আপনার লাঠিয়াল বাহিনী ডাকার দরকার নেই, আমি মেঝেতেই শুয়ে পড়ছি। তবে একটা কথা বলে রাখি ম্যাম থুরি, বড় আপু, মেঝেতে কিন্তু অনেক পোকামাকড় থাকে। মাঝরাতে যদি ভয়ে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরেন, তখন কিন্তু আমি আবার বড় আপুর মতো সম্মান দিয়ে দূরে ঠেলে দেব না, একদম শক্ত করে জাপটে ধরবো, তখন দোষ দিতে পারবেন না কিন্তু। আকাশ একটা চওড়া হাসি দিয়ে মেঝেতে চাদর বিছাতে শুরু করলো। তিথির রাগে মুখ অন্ধকার করে বিছানায় গিয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। আকাশ শুয়ে শুয়ে তিথির রাগে পিঠের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। সে মনে মনে বলল, তুমি যত খুশি দেওয়াল তোলো তিথি আপু, এই জুনিয়র তোমার সব দেওয়াল একদিন ভালোবেসে ভেঙে চুরমার করে দেবে। তিথি রাগে গজগজ করতে করতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। আকাশের ওপরে তার বিরক্তির শেষ নেই। সে বিছানায় গিয়ে গা এলি দিয়ে ঠিকই, কিন্তু ঘুম যেন তার দু চোখের সীমানায় নেই। সে আর চোখে দেখলেও আকাশ বেশ আয়েশ করেই মেঝেতে শুয়ে পড়েছে। তিথি মনে মনে বলল, ছেলেটার কোনো লজ্জা নেই, এত অপমানের পরেও কি সুন্দর ঘুমানোর চেষ্টা করছে। ঠিক তখনই তিথির নজর গেল সিলিংয়ের দিকে। ছাদের উপর দিয়ে একটা বিশালাকার তেলাপোকা ডানা ঝাপটে এদিক ওদিক হাঁটছে। তেলাপোকা দেখা মাত্রই তিথির মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। তার সারা শরীর থর থর করে কাঁপতে শুরু করলো। তেলাপোকাটা যখন ঠিক তার মাথার উপরে অংশে এলো, তিথি আর নিজেকে সামলাতে পারল না। ওরে বাবারে, বাঁচাও আকাশ, আকাশ! তিথির গগন বিদারী চিৎকার শুনে আকাশ ধরফর করে ঘুম থেকে উঠে দাঁড়ালো। সে ভাবলো হয়তো ঘরে চোর ঢুকেছে বা তিথির কোনো বড় বিপদ হয়েছে। আকাশ কিছু বুঝে ওঠার আগেই তিথি বিছানা থেকে এক লাফ নেমে এসে আকাশকে শক্ত করে জড়তে ধরল। আকাশ অপ্রস্তুত হয়ে স্থানুর মতো দাঁড়িয়ে রইল। সে কোনোভাবেই বুঝতে পারল না কি হয়েছে, কিন্তু পরক্ষণেই আকাশের মনে ভয় ঢুকে গেল যে মাঝরাতে এইভাবে তিথি চিৎকার করতে বাইরের মানুষ বা বাড়ির লোক কি ভাববে। তারা হয়তো ভাববে বাসর রাতে আকাশ তিথির উপরে কোনো অত্যাচার করছে। আকাশ তড়ি ঘড়ি গড়ে করে এক হাতে তিথির মুখ চেপে ধরল। আরে আরে ম্যাম থুরি আপু, চুপ করুন, করছেনটা কি? এত জোরে চিৎকার করছেন কেন? বাড়ির লোক শুনলে তো আমার জান নিয়ে টানাটানি পড়বে। কি হয়েছে সেটা তো বলবেন। কোনো ভূত দেখেছেন নাকি চোর? মুখ খুললে চিৎকার করবেন না তো। আকাশ ধীরে ধীরে তিথির মুখের ওপর থেকে হাত সরালো। তিথি থর থর করে কাঁপছে আর তার চোখে মুখে চরম আতঙ্ক। সে কোনো কথা বলতে পারছে না, শুধু আঙুল দিয়ে আর চোখের ইশারায় ছাদে সেই তেলাপোকাটাকে দেখানোর চেষ্টা করছে। আকাশ ওপরের দিকে তাকিয়ে যখন সেই সামান্য তেলাপোকা দেখল, তখন তার হাসি আর ধরে না। যে মেয়েটার ভয়ে পুরো ইউনিভার্সিটি স্টুডেন্টরা তথ্যস্থ থাকে, সেই সিনিয়রের দাপটে সবাই কাঁপতে থাকে, সেই বাঘিনী এখন একটা পুচকে তেলাপোকা দেখে জুনিয়রের বুকে মুখ লুকিয়ে কাঁপছে। ও, তো এই হলো আপনার বাঘিনী রূপের আসল রহস্য। একটা সামান্য তেলাপোকা দেখে আপনি এভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। ইউনিভার্সিটির স্টুডেন্টরা জানলে তো আপনার মান সম্মান একদম পাংচার হয়ে যাবে ম্যাম। কোথায় আপনার সেই তেজ? কোথায় আপনার সেই চর মারার হুমকি? এখন দেখি আপনি আমাকে শক্ত করে ধরে রেখেছেন। ছাড়ুন আমাকে, আমি তো আপনার শত্রু ছিলাম, তাই না? চুপ কর ফাজিল, একদম হাসবি না। তুই জানিস না ওটা কত খতরনাক। ওটা যদি আমার গায়ের উপরে পড়ে তবে আমি হার্ট অ্যাটাক করব। তুই ওটাকে এখন এখান থেকে সরা প্লিজ আকাশ। ওটাকে মার বা বাইরে ফেলে দিয়ে আয়। আমি ওটা থাকা অবস্থায় এক সেকেন্ডও এই ঘরে থাকবো না। তুই সরবি না কেন?
ওটা তো আমার দিকেই আসছে মনে হচ্ছে। একদম চিৎকার করবেন না। আপনি যদি আবার চিল্লাচিল্লি করেন তবে আমি ওটাকে ধরবো না, বরং আপনার গায়ের উপর ছেড়ে দেব। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন, আমি দেখছি ওটাকে কিভাবে শায়েস্তা করা যায়। আপনি এত বড় লম্বা চওড়া মানুষও একটা তেলাপোকাকে ভয় পান? বিশ্বাস করুন ম্যাম, আপনার এই রূপটা আমার কাছে সব থেকে কিউট লাগছে। আকাশ একটা মুচকি হাসি দিয়ে বিছানার উপরে দাঁড়ালো। সে ঘর থেকে একটা খবরের কাগজ নিয়ে তেলাপোকায় তাড়ানোর চেষ্টা করতে লাগলো। তিথি তখনও আকাশের চাদরটা খামচে ধরে মেঝের এক কোণে দাঁড়িয়ে আছে আর বড় বড় চোখ করে ওপরের দিকে তাকিয়ে আছে। আকাশের কাছে আজকের রাতটা এক অদ্ভুত নাটকীয়তার মধ্যে দিয়ে কাটছে। সে মনে মনে ভাবলো, তেলাপোকাটা বোধহয় তার জন্যই আশীর্বাদ হয়ে এসছে। অন্তত তিথির এই কঠিন বরফ যে একটু হলেও গলতে শুরু করেছে। আকাশ বেশ বীরত্বের সাথে তেলাপোকাটাকে ঘর থেকে তাড়াতে সফল হলো। তেলাপোকাটা জানলা দিয়ে বাইরে যেতেই আকাশ বুক ফুলিয়ে তিথির সামনে গিয়ে দাঁড়ালো। তিথি তখনও ভয়ে সিটিয়ে আছে, তার দুহাত দিয়ে নিজের শাড়িটা শক্ত করে জাপটে ধরে রাখছে। আকাশ দেখলো তিথিকে এখন একটু জ্বালালে মন্দ হয় না। সে একটু বাঁকা হাসি দিয়ে তিথির দিকে এগোতে লাগলো। যাক ম্যাম, আপনার সেই খতরনাক দুষ্মন্ত বিদায় হলো। কিন্তু একটা কথা বলি, আপনি যেভাবে আজ গলা ছেড়ে চিৎকার করলেন, বাইরের মানুষ বা পাশের ঘরের কেউ যদি এখন এসে আমাকে জেরা করে যে বাসর রাতে আমি আপনার উপর কত বড় জঘন্য অত্যাচার চালিয়েছি, যে আপনি এমন চিৎকার শুরু করে দিয়েছিলেন, তখন আমি তাদের কি জবাব দেব? এই জুনিয়র জামাইটার সম্মানের কথা একবারও কি আপনার মাথায় এলো না? লোকে তো ভাববে আমি আপনাকে মারধর করছি। তুই আর একটাও আজে বাজে কথা আমার সামনে উচ্চারণ করবি না আকাশ। তুই ওটাকে তাড়িয়েছিস, ব্যাস তোর কাজ ওখানেই শেষ। এখন তুই সুরসুর করে তোর ওই মেঝের বিছানায় গিয়ে শুয়ে পড়। আর খবরদার, আজকের এই কথা যদি একটা কাকপক্ষীর কানেও যায় যে তিথি তেলাপোকা দেখে চিৎকার করেছে, তবে আমি তোকে জ্যান্ত কবর দিব। তুই এখন যা আমার চোখের সামনে থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দে। তিথি আকাশকে সজোরে উপেক্ষা করে আবারও গজগজ করতে করতে বিছানে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু তার মনের ভেতর থেকে সে তেলাপোকার আতঙ্ক এখনও কাটেনি। সে বারবার অন্ধকারের মাঝে সিলিংয়ের দিকে তাকাচ্ছে আর মনে মনে এই বুঝি আবার তেলাপোকা একটা উড়ন্ত পোকা তার উপরে ঝাঁপিয়ে পড়বে, এটাই ভাবছে। আকাশ তিথির এই অবস্থাটা ঠিকই করতে পারল এবং সে মেঝেতে শুয়ে যাওয়ার অভিনয় করে আবারও তিথিকে খোঁচা দিল। ঠিক আছে, আমি তো মেঝেতেই শুচ্ছি, কিন্তু ম্যাম সাবধান। আমার কেন যেন মনে হচ্ছে ওই তেলাপোকাটা একা আসেনি, ও ওর পুরো দলবল নিয়ে ওখানেই কোথাও লুকিয়ে আছে। আমি তো একবার ঘুমিয়ে পড়লে কুম্ভকর্ণ, তখন কিন্তু আপনার চিৎকার শুনলেও আমি আর তেলাপোকা তাড়াতে আসবো না। পরে যেন আমাকে দোষ দেবেন না যে আপনার বাসর রাতে আপনি আপনার তেলাপোকা বন্ধুদের নিয়ে একাই কাটিয়ে দিলেন। আকাশের এই কথা শোনা মাত্রই তিথি বিছানায় স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। তার চোখের সামনে যেন দলে দলে তেলাপোকা উঠতে শুরু করেছে। তেলাপোকার আতঙ্কে সব অহংকার আর দাপট এখন তো ধুলোয় মিশে গেছে। একাই ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে রাত কাটানো তার পক্ষে অসম্ভব। সে দ্রুত নিজের গলার স্বর কিছুটা নরম করে একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল। এই আকাশ শোন, তুই ওই মেঝেতে শুবি না, মেঝেতে অনেক নোংরা, এসব আমার পছন্দ না। তুই বরং বিছানাতেই আয়। আজ রাতটা তুই এই বিছানাতেই শুবি। তোর পাশে থাকলে হয়তো ওই উড়ন্ত আপদগুলো আর আসার সাহস পাবে না। তবে সাবধান করে দিচ্ছি, একদম বাড়াবাড়ি করবি না। এই কোলবালিশটা ঠিক মাঝখানেই থাকবে, এটা হলো আমাদের বর্ডার। তুই যদি এক চুলো এই কোলবালিশ পার হওয়ার চেষ্টা করিস, তবে কাল সকালেই তোকে আমি পুলিশে দিব। আমি শুধু তেলাপোকার ভয়ে তোকে এখানে আসার অনুমতি দিচ্ছি, অন্য কোনো কারণ নেই কিন্তু। আরে বলেন কি ম্যাম, বাসর রাতের প্রথম দিনেই ডিরেক্ট বিছানায় প্রমোশন? না না, আমি বরং মেঝেতেই ভালো আছি। মাঝরাতে যদি ভুল করে আমি আপনার ওই বর্ডার ক্রস করি, আর আপনি যদি আবার ওই রাগী সিনিয়রের মতো আমাকে লাথি মেরে খাট থেকে ফেলে দেন, তখন তো আমার হাড়গোড় আস্ত থাকবে না। তার চেয়ে আমি মেঝেতেই এই মাকড়সা আর পিঁপড়েদের সাথে সময় কাটাই। আপনার সাথে রিস্ক নিতে পারবো না। একদম ফাজলামি করবি না আকাশ, তোকে বলছি আসবি, তার মানে আসবি। তুই জানিস আমি তেলাপোকাকে অনেক ভয় পাই। তুই
তুই কি চাস আমার হার্ট অ্যাটাক হোক? আয় বলছি তাড়াতাড়ি, কোলবালিশটা ঠিক মাঝখানে রাখবি। আমি তেলাপোকাকে অনেক ভয় পাই বলেই তোকে ডাকছি, মোটেও তোর প্রতি দরদ উতলে ওঠেনি। তাড়াতাড়ি আয়, আমার খুব ভয় লাগছে। আকাশ মনে মনে এই বিশাল জয়ের হাসি আসলো। সে জানতো তিথিকে কাবু করার জন্য এই তেলাপোকাই যথেষ্ট। আকাশ আর দেরি না করে খুব ভাব নিয়ে বিছানার এক পাশে গিয়ে বসলো এবং কোলপালিশটা একদম মাঝখানে টেনে দিয়ে শক্ত একটা দেওয়াল তৈরি করলো। তিথি চট করে কম্বলের নিচে ঢুকে আকাশের উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। আকাশ শুয়ে শুয়ে ভাবলো, বাঘিনী তো অবশেষে খাঁচায় এসেছে, এখন শুধু পোষ মানার অপেক্ষা। রাতে সেই নিস্তব্ধতায় তিথির ভয়ের তো নিঃশ্বাসের শব্দ আর আকাশের দুষ্টুমি ভরা হাসি এক মুহূর্তে রসায়নের জন্ম দিল। বাসর রাতে সেই তেলাপোকার আতঙ্ক আর মান অভিমানের পালা শেষ করে ভোরের আলো ফুটতেই তিথির ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখলেও আকাশ তখনও কোলবালিশের উপরে অঘরে ঘুমাচ্ছে। তিথি দ্রুত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিল। কাল রাত পর্যন্ত যে বাড়িটা তার কাছে জেলখানার মনে হয়েছিল, আর সকালে অজানা এক টানে সেই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে আকাশের বাবা মা আগে থেকেই বসেছিলেন। তিথিকে আসতে দেখে আকাশের মা হাসি মুখে চেয়ারে উঠে দাঁড়ালেন এবং পরম মমতাময়ে তিথির মাথায় হাত রাখলেন। এসো মা এসো, অনেক দেরি করে ঘুমাতে গিয়েছো বলে আমি আর ডাকিনি। নতুন বাড়ি, নতুন পরিবেশ মানিয়ে নিতে একটু তো সময় লাগবেই। বসো এখানে, আমি তোমার জন্য গরম গরম পরোটা আর পায়েস করেছি। আজ থেকে এই ঘর, এই রান্নাঘর সব তোমার। আমার কোনো মেয়ে নেই রে মা। আজ তোকে পেয়ে আমার সেই দীর্ঘদিনের অপেক্ষা মিটে গেল। আপনি আমার জন্য এত কষ্ট করে রান্না করেছেন মা। আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো আজ অন্য কথা শুনতে হবে। আপনি আমাকে যেভাবে আপন করে নিলেন, আমি আসলে ভাবতেও পারিনি মা শব্দটা আমার জীবনে অনেক দিন আগে হারিয়ে গেছিল। আমি শুধু বাবার কাছেই মানুষ হয়েছি। মায়ের ভালোবাসা কেমন হয় সেটা প্রায় ভুলেই গিয়েছিলাম। আজ আপনার হাতের এই স্পর্শে আমার বুকটা ভরে যাচ্ছে। তিথিমা, তুমি একদম মন খারাপ করো না। আমাদের এই পরিবারে তুমি কোনোদিন নিজেকে একা মনে করবে না। আমার এই পাগল ছেলেটা যদি তোমাকে কখনো জ্বালায়, তবে সরাসরি আমাকে বলবে। আমি ওকে কান ধরে সাজে দেব। তুমি আজ থেকে এই বাড়ির বউ নাও। তুমি আমাদের মেয়ে, নিজের মনে করে যা খুশি করো, কারো কোনো অনুমতি নেওয়া লাগবে না। আকাশে মায়ের শীষ নিঃস্বার্থ ভালোবাসা আর তার শাশুড়ির কোমল কণ্ঠ তিথিকে মুহূর্তেই আবেগী করে তুলল। তিথি চোখে নোনা জল টলমল করতে শুরু করলো। ছোটবেলায় মাকে হারানো তিথি আজ হঠাৎই করে মমতাময়ী মায়ের আঁচল খুয়ে ছোটবেলায় মাকে হারানো তিথি আজ হঠাৎ করেই এক মমতাময়ী মায়ের আঁচলের ছায়া খুঁজে পেল। তার মনে হলো যে বিয়েটা সে ঘৃণা করেছিল, সেই বিয়েটাই তাকে পৃথিবীর সব থেকে মূল্যবান উপহার একজন মা ফিরিয়ে দিয়েছে। তিথি নিজের চোখের জল আড়াল করার চেষ্টা করলেও আকাশের মায়ের তীক্ষ্ণ দৃষ্টি সেটা এড়াতে পারল না। তিনি তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ঠিক সেই সময় আকাশ হাই তুলতে তুলতে ডাইনিং টেবিলে এসে হাজির হলো। আরে সকাল সকাল ডাইনিং টেবিলে দেখি ইমোশনাল ড্রামা শুরু হয়ে গেছে। মা, তুমি কি আমার বউকে ভুলভাল কিছু বুঝিয়ে কান্নাকাটি করাচ্ছ নাকি? আমি তো ভাবলাম বড় আপু এসে আমাকে ধমক দিয়ে খাবার টেবিল থেকে নামিয়ে দেবে, আর এখানে তো দেখছি মা মেয়ের মিলন মেলা বসেছে। একদম চুপ কর বাখাটে ছেলে। তোর মতো বাদর একটা হীরা পেয়েছিস কপালে, সেটা কি বুঝিস? আজ থেকে তিথি আমার মেয়ে। ওর চোখে যদি এক ফোঁটা জল দেখি, তবে তোর খাবার আমি বন্ধ করে দেব। তুই বস এখানে, আর তিথির সাথে একদম ফাজলামি করবি না। ও অনেক শান্ত মেয়ে, তুই ওকে জ্বালিয়ে জ্বালিয়ে অতিষ্ঠ করে তুলেছিস। ওরে বাবা, এক রাতেই পার্টি চেঞ্জ হয়ে গেল। আম্মু, তুমি তো দেখছি মেয়ে পেয়ে ছেলেকে একদম ভুলেই গিয়েছো। আমি তোমার নিজের পেটের ছেলে আকাশ, আর তুমি এখন এই সিনিয়রের মায়ায় পড়ে আমাকেই বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ। এটা কি ঠিক হচ্ছে আম্মু? তুমি আমার মা নাকি ওর মা? আমি তো দেখছি আমি এ বাড়িতে এখন সৎ ছেলে হয়ে গেছি। বাহ, তোর মা একদম ঠিক বলেছে আকাশ। তিথি আসার পর আমাদের বাড়িটা পরিপূর্ণ হয়েছে। তুই তো শুধু টোটো করে ঘুরে বেড়াস। এখন থেকে তিথির কথা মতন চলবি। ও যা বলবে তাই হবে। আর বেশি কথা না বলে নাস্তা শেষ কর, তোদের তো আবার ভার্সিটি যেতে হবে। তিথিমা, তুমি কিছু মনে করো না ওর কথায়। ও ছোটবেলা থেকেই এমন সিটগ্রস্ত। না বাবা, আমি কিছু মনে করিনি। আসলে আমি বুঝতে পারছি আকাশ কেন এমন করছে। ও আসলে হিংসে করছে,
কারণ ওর মা এখন আমার দলে। তবে আকাশ, তুই চিন্তা করিস না, আমি তোকে পুরোপুরি ত্যাগ করব না। তুই আমার জুনিয়র হিসেবে অন্তত একটু খাতির পাবি। জোট বেশ শক্তই হয়েছে দেখছি। আম্মু, তুমি এখন পরোটাটা আগে ওকে দিচ্ছ না আমাকে? দেখব তোমার এই নতুন মেয়ের প্রতি টান কতখানি। যদি আমাকে আগে না দাও তবে আমি আজ ভার্সিটিতে যাব না, এখানে বসে ধর্মঘট করব। আমি বুঝে গেছি এই বাড়িতে আমার রাজত্ব শেষ। এখন শুরু হয়েছে সিনিয়রের শাসন। আকাশের এই মজাদার কথায় টেবিলের গুমট ভাবটা একদম কেটে গেল। তিথি মনে মনে হাসলো। সে ভাবলো, আকাশ যতই পাজি হোক না কেন, ওর পরিবারটা সত্যিই অনেক সুন্দর। আকাশের মা পরম মমতাময় তিথির পাতে খাবার তুলে দিলেন। তিথি প্রতিটা গ্রাসে মায়ের হাতের রান্নার সেই বিশেষ স্বাদ অনুভব করতে লাগলো। আকাশের বাবা মা এবং আকাশের সাথে তিথির এই প্রথম সকালটি এক নতুন আশার আলো হয়ে দেখা দিল। তিথির মনে হলো হয়তো এই মানুষগুলোরই মাঝেই সে তার হারানো শৈশব আর ভালোবাসা ফিরে পাবে। দেখতে দেখতে বেশ 7 দিন পার হয়ে গেল। তিথির কাছে এই 7 দিন যেন এক নতুন জীবনের পাঠশালা। আকাশের বাবা মায়ের অকৃত্রিম ভালোবাসা তাকে এতটাই আপন করে নিয়েছে যে তিথি এখন নিজেকে এই বাড়ির মেয়েই মনে করে। তবে আকাশের সাথে তার দা কুমড়ো সম্পর্কটা এক বিন্দু কমেনি, বরং 7 দিনের চেনা পরিবেশটা তাদের ঝগড়াগুলো আরও নতুন নতুন মন নিচ্ছে। সকালবেলায় তিথির রেডি হয়ে গিয়ে দেখলো ড্রেসিং টেবিলের ওপরে আকাশের ভেজা তোয়ালে রাখা, যা দেখে তিথির মেজাজটা চট করে বিগড়ে গেল। আকাশ, তুই কি মানুষ হবি না? আমার ড্রেসিং টেবিলের উপরে তুই তোর ভেজা তোয়ালে কেন রেখেছিস? কতবার বারণ করেছি আমার জিনিসের ওপর তুই হাত দিবি না। তুই কি বুঝিস না এটা আমার সাজগোজের জায়গা? জুনিয়র হয়ে সিনিয়রকে জ্বালাতে তোর লজ্জা করে না? আরে আজব তো, ড্রেসিং টেবিলটা আমার বাড়ির, আমার ঘরে রাখা, সেখানে আমি তোয়ালে রাখবো না তো কি পাশের বাড়ির ছাদে গিয়ে রেখে আসবো? আর বড় আপু কেন করছেন শুনি? 1 সপ্তাহ ধরে তো আমরা একই বিছানায় থাকছি, বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি ওই সিনিয়রিটির ভাবটা ছাড়তে পারলেন না। বিয়ের আগে আপনি বড় আপু ছিলেন মানলাম, কিন্তু এখন তো আপনি আমার বউ। তুই একদম মুখ সামলে কথা বলবি আকাশ। তুই আমার স্বামী হতে পারিস, কিন্তু তার মানে এই নয় যে তুই অসভ্যতা করবি। ওই কোলবালিশের বর্ডারটা যে এখনো টিকে আছে এটাই তোর ভাগ্য। 1 সপ্তাহ আমরা একই বিছানায় থাকছি, তার মানে এই নয় যে তুই আমার সাথে যা খুশি তাই করবি। তুই এক্ষুনি তোয়ালে সরা এখান থেকে। সরব না। কি করবেন? আপনি কি আমাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দেবেন, নাকি আমার নামে আব্বুর কাছে নালিশ করবেন? আম্মু তো এখন আমার থেকে আপনাকে বেশি ভালোবাসে, কিন্তু ড্রেসিং টেবিলটা আমার ঘরেই থাকবে, আর আমার তোয়ালে এখানেই থাকবে। আপনি বরং আপনার বড় আপু সুলভ ইগোটা একটু কমান, দেখবেন সংসারটা কত মধুর হয়। তুই একটা জ্যান্ত শয়তানের হাড্ডি আকাশ। তুই জানিস আম্মু আমাকে কতটা বিশ্বাস করে, আর তুই সেই সুযোগটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিস। তোকে বিয়ে করে আমার জীবনটা ঝালাপালা হয়ে গেল। 1 সপ্তাহ ধরে তোর এই সব নাটক সহ্য করছি। ভার্সিটিতে তোকে কেউ চেনে না, তাই তুই বাড়িতে এসে আমাকে জব্দ করার চেষ্টা করিস, তাই না? ভার্সিটির কথা ভার্সিটিতে থাকবে তিথি, ওখানে আমি আপনার জুনিয়র স্টুডেন্ট, আপনাকে 10 হাত দূর থেকে সালাম দেব, কিন্তু এই ঘরে আমি আপনার জামাই। আর জামাইয়ের কথা না শুনলে কি হয় জানেন তো? ওই যে সেই রাতের কথা মনে আছে? তেলাপোকা দেখে কিভাবে আমার বুকে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই দৃশ্যটা কি বড় আপু সুলভ ছিল? 1 সপ্তাহ ধরে সেই স্মৃতিটা মনে করেই তো আমার দিন কেটে যাচ্ছে। তুই এই ঘটনার একবারও মুখে আনবি না, ডিলিট কর বলছি সেই দিনের কথা তোর মাথা থেকে। তুই আসলে একটা ছোট লোক আকাশ। তুই আমাকে ওসব দিয়ে ভয় দেখাচ্ছিস। তোকে আমি আজ একদম ছিঁড়ে ফেলবো। ড্রেসিং টেবিল থেকে তোয়ালে সরাবি কিনা বল? সরাবো না, আপনি সরিয়ে দিন। বউ হিসেবে স্বামীর একটু কাজ করে দিলে কি সিনিয়রিটি কমে যাবে? বরং একটু প্র্যাকটিস করুন, সারা জীবন তো এভাবেই থাকতে হবে। এখন বেশি রাগ না করে রেডি হয়ে নিন, ভার্সিটিতে দেরি হলে তো আবার বড় আপুর বদনাম হবে। আমি নিচে যাচ্ছি, তাড়াতাড়ি আসুন। আকাশ হো হো করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। তিথির আগে ফুসতে ফুসতে ড্রেসিং টেবিলের থেকে তোয়ালিটা নিয়ে খাটের উপরে ছুঁড়ে মারল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চুলগুলো ঠিক করতে করতে ভাবল এই 7 দিনে সে আকাশের উপরে কতটা নির্ভরশীল হয়ে পড়েছে।
ঝগড়া করলেও সে জানে আকাশ তাকে আগলে রাখে, কিন্তু তিথি নিজের দাপট সহজে ছাড়বে না। সে মনে মনে ঠিক করলো ভার্সিটিতে গিয়ে সে আকাশ আজ এমন এক শিক্ষা দিবে যা আকাশকে কোনো দিনও ভুলবে না। সকালে ঝগড়ার পর আকাশ বেশ ফুরফুরে মেজাজ নিয়ে নিচে নেমে এলো। সে ভেবেছিল তিথি যেহেতু ভার্সিটিতে তার সাথে পরিচয় দিতে চায় না, তাই সে একাই চুপচাপ বেরিয়ে যাবে। সে বাইকের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে গেটের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই ড্রয়িং রুমে বসে থাকা তার বাবার কড়া নজর পড়ে গেল তার দিকে। এই যে নবাবজাদা, একা একা কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোথায় যাওয়া হচ্ছে? তিথিমা কোথায়? ওকে সাথে না নিয়ে তুই একলা ভার্সিটিতে যাওয়ার হিম্মত পাস কই থেকে? আব্বু, ও তো রেডি হতে দেরি করছে। আর তাছাড়া আমরা একই সাথে ভার্সিটিতে ঢুকলে লোকে অনেক আজে বাজে কথা বলতে পারে। ও তো আমার সিনিয়র, তাই আমি ভাবলাম আগে ভাগে চলে যাই, ও ওর মতো পরে চলে আসবে ক্ষণ। একদম বাজে কথা বলবি না আকাশ। নিজের বউকে ঘরে বসিয়ে রেখে তুই একা ভার্সিটিতে যাবি? তোর কি দয়া মায়া নেই? তিথি এই বাড়ির নতুন বউ, রাস্তাঘাটে ওর একা যেতে অসুবিধা হতে পারে। তুই এখনই দাঁড়া, তিথি আসুক, তোরা একসাথে যাবি। আমি তোর কোনো অজুহাত শুনবো না। মায়ের ধমক খেয়ে আকাশের মুখটা চুন করে সোফায় গিয়ে বসলো। ঠিক তখনই তিথি তৈরি হয়ে নিচে নেমে এলো। তিথি ভেবেছিল আকাশ হয়তো এতক্ষণে চলে গেছে, কিন্তু সবাইকে সোফায় বসে থাকতে দেখে সে একটু থমকে দাঁড়ালো। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিথি তার শ্বশুর শাশুড়িকে শান্ত করার চেষ্টা করলো। বাবা, আকাশ ঠিকই বলছে। আসলে ওর ক্লাস আগে শুরু হয়, আর আমার ক্লাস একটু দেরিতে। তাছাড়া আমরা একসাথে গেলে ভার্সিটির ছোটরা অনেক প্রশ্ন করবে। আমি বরং রিক্সা বা বাসে করেই চলে যাই। আপনারা ওকে বকবেন না প্লিজ, ও ওর মতো চলে যায়। মা তিথি, তুমি ওর হয়ে সাফাই গেও না তো। এই ছেলেটাকে আমি চিনি, ও আসলে দায়িত্ব এড়াইতে চাইছে। আমাদের এই এলাকা থেকে ভার্সিটি পর্যন্ত রাস্তাটা এখন খুব একটা ভালো না। আকাশ থাকতে তুমি কেন একা কষ্ট করে বাসে যাবে? আমার কথা পরিষ্কার, আকাশ তোমাকে সাথে নিয়ে যাবে। আকাশ, বাইক স্টার্ট কর। কিন্তু বাবা, আকাশ তো বাইক খুব জোরে চালায়, আমার খুব ভয় লাগে। আমি বরং একা একাই যাই। আপনারা কেন শুধু শুধু ওকে জোর করছেন? আমি ঠিক চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। কোনো কথা হবে না মা। আকাশ যদি বাইক জোরে চালায় তবে তুই ওর কানটা ছিঁড়ে দিবি। দেখি ও কেমন করে তোকে ভয় দেখায়। আকাশ, তুই কি যাবি নাকি? আকাশ, তুই কি যাবি নাকি আমি তোর আব্বুকে বলবো বাইকের চাবি রেখে দিতে? 7 দিন হলো বিয়ে হয়েছে, এর মধ্যেই বউকে একা ছাড়ার বুদ্ধি করছিস? তোর আক্কেল কবে হবে রে? দেখেছো তিথি আপু, আপনার জন্য এখন আমার বাইক চালানো নিষিদ্ধ হওয়ার পথে। আব্বু আম্মু যখন বলছে তখন তো আর উপায় নেই। এসো ম্যাম, আমার রাজকীয় বাইকের পেছনে বসো। তবে সাবধান, রাস্তায় পরিচিত কেউ দেখলে কিন্তু আমি বলবো আপনি আমার কাছে লিফট চেয়েছেন। আমার কোনো দোষ নেই কিন্তু। তুই চুপ করবি আকাশ, একদম ফাজলামি করবি না। বাইক সাবধানে চালাবি, আর ভার্সিটির গেটের অনেক আগেই আমাকে নামিয়ে দিবি। যদি কেউ আমাদের একসাথে দেখে ফেলে তবে আমি কিন্তু তোকে চিনও চিনব না, মনে থাকে যেন। ধরুন ধরুন, ব্যাগটারও শক্ত করে ধরুন বড় আপু। এই তো শুরু হলো আমাদের রোমান্টিক যাত্রা। বাসে যাওয়ার কথা ভুলে যান। এখন থেকে জুনিয়র জামাইয়ের বাইক সার্ভিসই আপনার একমাত্র ভরসা। তিথি দেখলো আর কোনো উপায় নেই। শ্বশুরের জেদ আর শাশুড়ির আদরের কাছে তাকে তো হার মানতেই হলো। সে মনে মনে আকাশকে 100টা গালি দিচ্ছে। মুখে ম্লান হাসি রেখে বাইকের কাছে গিয়ে দাঁড়ালো। আকাশ বাইক স্টার্ট দিয়ে তিথির দিকে তাকিয়ে একটা বিজয়ী হাসি দিল। তিথি খুব সাবধানে বাইকের একপাশে বসে আকাশের কাঁধের ব্যাগটা শক্ত করে ধরল। আকাশ বাইকের গতি বাড়িয়ে দিয়ে আর তিথির রাগে ভয়ে আকাশের পিঠের উপরে নিজের হাতটা শক্ত করে চেপে ধরল। তিথি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পায়ে ডিপার্টমেন্টের দিকে চলে গেল। তিথি আড়ালে যেতেই সাগর আর নিলয় আকাশকে ছেঁকে ধরল। তারা জানে আকাশ তিথিকে অনেক আগে থেকেই মনে মনে পছন্দ করত, কিন্তু হুট করে এভাবে একসাথে তাদের সন্দেহ আরও বেড়ে গেল। সাগর ক্লাসের দিকে চলে গেলেও নিলয় আকাশকে ছাড়ল না। সে আকাশকে হাত চেপে ধরে আড়ালে নিয়ে গেল। শোন আকাশ, আমার কাছে ন্যাকামো করবি না। তিথির মতো রাজভারী মেয়ে কাউকেই পাত্তা দেয় না, সেখানে তোর বাইকের পেছনে কেন উঠবে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার কাছে লুকাবে না। আসল ব্যাপারটা কি বলতো? তোদের মধ্যে কি অন্য কিছু চলছে? নিলয়,
তুই আমার ভাই তো? তাহলে শোন, একটা কথা কাউকে বলিস না, কথা দে কাউকে জানাবি না। আসলে তিথির সাথে আমার বিয়ে হয়ে গেছে, 7 দিন হলো আমরা বিবাহিত, কিন্তু ভার্সিটিতে এটা একদম গোপন রাখতে হবে, নইলে তিথি আমাকে আস্ত রাখবে না। কি তুই বলছিসটাকে? বিয়ে হয়ে গেছে মানে? এটা কিভাবে সম্ভব? তুই তো ওর জুনিয়র, তোদের পরিবার এটা মেনে নিল কিভাবে? আর তোদের তো বিয়ে হওয়ার কথা ছিল না, হুট করে এইসব রূপকথার মতো শুনছি কেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না রে। আরে, বিশ্বাস না হওয়ার কিছু নেই। আসলে তিথির বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু। তারা যখন আমরা খুব ছোট ছিলাম তখনই ঠিক করে রেখেছিলেন যে আমাদের বিয়ে দেবেন। সেই পারিবারিকভাবেই সব হয়েছে। আমি তো আগে থেকেই ওকে পছন্দ করতাম, কিন্তু তিথি এই বিয়েটা মন থেকে মানেনি। ও শুধু বাপের সম্মান বাঁচাতে রাজি হয়েছে। কিন্তু ভাই, তুই তো জুনিয়র, এই জুনিয়র সিনিয়র রসায়নটা কিভাবে মেলাবি? তিথি তো অনেক কড়া মানুষ, আর তাছাড়া আমরা তো মাত্র কয়েক মাসের জুনিয়র, মানে সেই ইয়ারেরই জুনিয়র। জুনিয়র খেলা তো বেশি দিন চলবে না, বুঝলি? মাস কয়েক পরেই তো আমরা সমান সমান হয়ে যাব। তখন তিথি তোকে কি বলে ডাকবে? আরে ধুর, জুনিয়র হই আর সিনিয়র হই, কাজী সাহেব তো কবুল পড়িয়ে দিয়েছেন। এখন বাড়িতেও আমার বউ আর ভার্সিটিতে বড় আপু। তুই আপাতত মুখ বন্ধ রাখিস, তিথি জানলে আজ আমার ক্যারিয়ার শেষ করে দেবে। তুই তো জানিস ও রাগলে কতটা ভয়ঙ্কর হতে পারে। নিলয় আকাশের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। সে আকাশের কাঁধে হাত রেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তার কাছে পুরো ব্যাপারটা এখনো সিনেমার মতো লাগছে। ওদিকে তিথি করিডোর দিয়ে যাওয়ার সময় বারবার পেছনে ফিরে দেখছিল আকাশ তার বন্ধুদের সাথে কি কথা বলছে। তিথির মনে শুধু একটাই শঙ্কা, আকাশ কি শেষ পর্যন্ত গোপনীয়তার কথা রক্ষা করতে পারবে? ওদিকে তিথি যখন আকাশের বাইক নেমে করিডোর দিয়ে গটগট করে হেঁটে যাচ্ছিল, তখন দূর থেকে তার একদল বন্ধু বিষয়টা লক্ষ্য করছিল। তাদের মধ্যে আরিয়ান ছিল সব থেকে বেশি উত্তেজিত। আরিয়ান ছোটবেলা থেকেই তিথিকে পছন্দ করে, কিন্তু ইদানিং আকাশ নামের এই জুনিয়র ছেলেটি তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আকাশ পড়াশোনায় যেমন তুকর, খেলাধুলা আর অন্যান্য কাজেও সে সবার চেয়ে এগিয়ে। ভার্সিটির টিচাররা পর্যন্ত আকাশকে আলাদা কদর করেন। আরিয়ানের চোখ আকাশ শুধু একজন জুনিয়র নয়, বরং তিথিকে পাওয়ার পথে এক বিরাট প্রতিদ্বন্দ্বী। তিথিকে আকাশের বাইক থেকে নামতে দেখে আরিয়ানের পিত্তে চলে গেল। সে হনহনিয়ে তিথির সামনে এসে পথ আঁকলে দাঁড়ালো। তিথি, আমি যা দেখলাম সেটা কি সত্যি? তুই ওই বখাটে আকাশটার বাইকের পেছনে বসে ভার্সিটিতে আসলি? তোর কি কাণ্ড জ্ঞান একদম লোপ পেয়েছে? তুই একজন সিনিয়র স্টুডেন্ট, আর ওই পিচ্চিটা কয়েকদিনের জুনিয়র। ওর সাথে তোর এত কিসের খাতির? আরে আরিয়ান, তুই সকাল সকাল এমনভাবে চিল্লাচ্ছিস কেন? আকাশ তো এমনিতেই আমার বাসার পরিচিত। রাস্তায় দেখা হলো, রিক্সা পাচ্ছিলাম না তাই ওর সাথে চলে এলাম। এতে এত সিনক্রেট করার মতো তো কিছু দেখছি না। দেখবি না কেন? তুই কি জানিস না এই জুনিয়রগুলো সুযোগ পেলে সিনিয়রদের নিয়ে কেমন আজে বাজে গসিপ ছড়ায়? বিশেষ করে আকাশ ছেলেটা, ও নিজেকে খুব বড় কিছু ভাবে। তুই কেন ওর বাইকে নামলি? তুই আমাকে তো একটা ফোন করতে পারতি, আমি কি তোকে আনতে যেতাম না? ফোন করার মতো সময় ছিল না আরিয়ান। তাছাড়া এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? লিফট নিয়েছি, ব্যাস এইটুকুই। তোরা সব কিছুতে এত বাড়াবাড়ি করিস কেন আমি বুঝি না। বাদ দে তো এসব কথা। বাদ দেবো কিভাবে দিচ্ছি? আমি তোকে ব্যবহার বারবার বলেছি, এই ছেলেটা সুবিধার না। ও সবার চোখে ধুলো দিয়ে নিজেকে হিরো সাজাতে চায়। তুই কেন ওকে প্রশ্রয় দিচ্ছিস? কাল তো মানুষ তোকে নিয়ে হাসাহাসি করবে। আমার বাইকে চললে কি তোর খুব অসুবিধা হতো? আরে ধুর, আমি কি বলেছি তোর বাইকে চললে অসুবিধা হতো? তখন আকাশ সামনে ছিল তাই ওর বাইকে উঠে পড়েছি। আর তাছাড়া কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। তুই এখন এই টপিকটা ক্লোজ করবি? আমার মেজাজ এমনিতেই সকাল থেকে খারাপ হয়ে আছে। মেজাজ খারাপই তো হওয়ার কথা। ওই ছেলেটার সাথে থাকলে মাথা ঠিক থাকে না। শোন তিথি, নেক্সট টাইম যদি কখনো দরকার হয় আমাকে বলবি। আমি থাকতে তুই যেন আর কখনোই আকাশের আশপাশেও না দেখি। ওর মতো জুনিয়ররা আমাদের লেভেলের না। আরিয়ান, তুই একটু বেশি রিয়্যাক্ট করছিস। ও জাস্ট একটা জুনিয়র ছেলে, ওরে নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছুই নেই। আমি ক্লাসে যাচ্ছি, আমাকে একটু একা থাকতে দে। এসব ফালতু বিষয় নিয়ে ঝগড়া করার ইচ্ছে আমার একদমই নেই।
তিথি আরিয়ানের কথাগুলো এক প্রকার এড়িয়ে গিয়ে দ্রুত ক্লাসরুমের দিকে হাঁটতে শুরু করলো। তার নিজের মনের ভেতরে কেমন তোলপাড় চলছে। সে জানে আরিয়ান কতটা ইগোস্টিক, কিন্তু আরিয়ান যদি একবার জানতে পারে আকাশের সাথে তার বিয়ে হয়ে গেছে, তবে ভার্সিটির একটা বড়সড় যুদ্ধ লেগে যাবে। ওদিকে আরিয়ান করিডোরে দাঁড়িয়ে রাগে নিজের হাত মুঠো করে রইল। সে মনে মনে ঠিক করলো এই আকাশকে সে কোনো না কোনোভাবে জব্দ করেই ছাড়বে। তিথির জীবনে আকাশের কোনো জায়গা সে হতে দিবে না। সারাদিন ক্লাস আর আরিয়ানের সাথে তর্কের পর তিথি বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। সে চাচ্ছিল কোনো মতে সবার চোখ এড়িয়ে একটা রিক্সা নিয়ে বাড়িতে ফিরবে। গেটের দিকে যাওয়ার সময় সে যখন পা বাড়ালো, ঠিক তখনই একটা বিকট শব্দে একটা বাইক এসে ঠিক তার পায়ের কাছে ব্রেক কষল। হঠাৎ এভাবে চোখের সামনে বাইক দেখে তিথি ভীষণ আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল। বুকটা ধড়ফড় করছিল ওর, কিন্তু হেলমেট খুলতেই আকাশের হাসি মুখ দেখে তিথির ভয়ের মুহূর্তে প্রচণ্ড রাগে পরিণত হলো। তোর কি কোনো দিন আক্কেল হবে না আকাশ? একদম পায়ের উপর বাইক তুলে দিচ্ছিস, কি সমস্যা তোর? এভাবে পাগলামি করছিস কেন? সারা ভার্সিটির মানুষের সামনে তুই কি তামাশা শুরু করেছিস? আমাকে কি শান্তিতে একটু নিঃশ্বাস নিতে দিবি না? আরে শান্ত হন তিথি আপু, পায়ের উপর তো আর তুলে দেইনি, একদম পারফেক্ট জায়গায় ব্রেক কষেছি। অনেক তো ক্লাস করলেন, এবার বাড়িতে ফিরতে হবে না? দেরি না করে জলদি বাইকে উঠে পড়ুন তো। আপনি যত দেরি করবেন আমি ঠিক ততটাই আপনার সামনে এভাবে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবো। আপনি কি চান ইউনিভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়ে থাকুক আর আজে বাজে সন্দেহ করুক? তুই আমাকে ব্ল্যাকমেল করছিস আকাশ? তোর এত বড় সাহস? তুই ভাবছিস আমি তোকে ভয় পাই? আমি রিকশায় যাব, তোর সাথে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তুই এখান থেকে এক্ষুনি যা বলছি। আমি কি একবারও বলেছি আপনি আমাকে ভয় পান? আমি তো শুধু বলছি মানুষ এখন আমাদের দিকে তাকাচ্ছে। আপনি যত সিন ক্রিয়েট করবেন মানুষের সন্দেহ তত বাড়বে। আর আমার কি, আমি তো বখাটে জুনিয়র, আমার বদনাম হলে কিছু যায় আসে না, কিন্তু আপনার ওই বড় আপু ইমেজের 12টা বেজে যাবে। তাই জেদ না করে লক্ষ্মী মেয়ের মতো উঠে বসুন। তুই একটা আস্ত শয়তান। তুই জানিস তুই আমাকে বাধ্য করছিস। তোকে আমি কাল থেকে দেখে নিব। আজকে আসুক রাত, বাড়িতে গিয়ে তোর একদিন কি আমার একদিন। তোর এই ধরিবাজি আমি আম্মুকে গিয়ে বলবো। এখন সর, আমাকে উঠতে দে। রাত তো প্রতি রাতেই আসে ম্যাম, ওটা নিয়ে টেনশন করবেন না। তেলাপোকার ভয় তো আর কাটেনি আপনার। এখন আপাতত ব্যাগটা ভালো করে ধরুন, বাইক ছাড়ছি, খুব সাবধানে বসবেন কিন্তু। তিথি রাগে গজগজ করতে করতে আকাশের বাইকের পিছনে উঠে বসলো। সে বুঝতে পারছিল আকাশ থেকে খুব কৌশলে চালে আটকে ফেলেছে। চারপাশে মানুষ যেন সত্যি তাদের দিকে কৌতূহল নিয়ে তাকাচ্ছে, আর সেই লজ্জায় তিথি নিজের মুখটা ব্যাগ দিয়ে আড়াল করার চেষ্টা করছে। আকাশ এক ঝটকায় বাইক স্টার্ট দিয়ে গেট থেকে বেরিয়ে গেল, কিন্তু তারা খেয়াল করেনি যে করিডোরে এক কোণে দাঁড়িয়ে আরিয়ান এই পুরো দৃশ্যটা দেখেছে। আরিয়ানের হাতের মুঠি তখন শক্ত হয়ে রক্তিম হয়ে উঠেছিল, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আকাশ, তোর সাহস তো কম না, আমার চোখের সামনে তুই তিথিকে নিয়ে যাচ্ছিস। তুই এত ভাবছিস তুই জিতে গিয়েছিস, কিন্তু আরিয়ানকে তুই এখনো চিনিস না। তিথির গায়ে তুই হাত দিবি আর আমি দাঁড়িয়ে দেখব? তোকে এমন শিক্ষা দেবো যে এই ইউনিভার্সিটিতে ঢোকার সাহস তুই আর পাবি না। তৈরি থাক আকাশ, তোর এই হিরোগিরি আমি আজকেই শেষ করব। আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে নিজের বাইকের দিকে এগিয়ে গেল। তার মনের ভেতরে তখন প্রতিহিংসা দাবানল জ্বলছে। যে কোনো মূল্যে আকাশ তিথির কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায় ও। ওদিকে আকাশ আর তিথি তখনই ঝগড়া করতে করতে বাড়ির পথে এগোচ্ছে। একদম অজানা যে পিছনে এক বড় বিপদ তাদের পিছু নিয়েছে। বিকেলের নরম আলোয় ফাঁকা রাস্তা দিয়ে আকাশের বাইকটা ছুটে চলছিল। বাইকের পিছনে বসা তিথির রাগ একটু কমতেই সে আবারও আকাশের সাথে নতুন করে খুনসুটিতে মেতে উঠল। বাইকের পিছনে বসা তিথির রাগ একটু কমতেই সে আবারও আকাশের সাথে নতুন করে খুনসুটিতে মেতে উঠল। আকাশ বারবার বাইকের গতি বাড়িয়ে তিথিকে ভয় দেখানোর চেষ্টা করছিল, আর তিথি রেগে গিয়ে আকাশের পিঠে কিল মারছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে তিথি হঠাৎ করে অনেক বেশি রেগে গিয়ে আকাশের কাঁধে একটা জোরে ঝাঁকি দেয়, কিন্তু সেই মুহূর্তেই রাস্তার একটা ছোট গর্ত বাইকের চাকা পড়ে যায়। তিথির দেওয়া ঝাঁকি আর রাস্তার গর্ত দুটো মিলিয়ে আকাশ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখের পলকেই বাইকটা ছিটকে রাস্তার পাশে ঢালু জমিতে পড়ে গেল। উফ মাগো, আমার পা মনে হয় শেষ। আপনি কি পাগল হয়ে গেছেন তিথি? চলন্ত বাইকে কেউ এভাবে ধাক্কা দেয়? আকাশ তুই ঠিক আছিস? ওরে খোদা!
তোর হাত দিয়ে তো রক্ত পড়ছে। আমি আমি তো ইচ্ছে করে দেইনি। তুই কেন বাইক এভাবে চালাচ্ছিলি? কথা বল আকাশ, আমার খুব ভয় লাগছে। আশেপাশে থাকা লোকজন দৌড়ে এসে তাদের দুজনকে টেনে তুলল। তিথির হাতে আর পায়ে সামান্য চোট পেলেও আকাশ বেশ গুরুতর আঘাত পেয়েছে। ব্যথায় আকাশ উঠে দাঁড়াতে পারছিল না। স্থানীয় মানুষজন দেরি না করে তাদের পাশের একটি ক্লিনিকে নিয়ে গেল। খবর পেয়ে আকাশের বাবা মা এবং তিথির বাবা মা হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে এলেন। হাসপাতালের কেবিনে তিথি অপরাধীর মতো মাথা নিচু করে এক কোণায় দাঁড়িয়েছিল। তিথির বাবা আর আকাশের বাবা তখন ভীষণ রেগে আছেন। আকাশ, তুই কি কোনোদিন দায়িত্বশীল হবি না? আমি অনেক ভরসা করে আমার মেয়েকে তোর হাতে তুলে দিয়েছিলাম, তোদের বিয়ে দিয়েছি যাতে তোরা একে অপরের খেয়াল রাখিস, আর তুই এই কাণ্ডটা ঘটালি। রাস্তা কি তোর একার যে তুই যেভাবে খুশি চালাবি? আজ বড় কোনো বিপদ হলে আমি কার মুখ দেখতাম? ওর দোষ দিয়ে লাভ নেই, এই ছেলেটা বরাবরই বেপরোয়া। আজ ওর এই পাগলামির জন্য আমার মায়ের কত বড় ক্ষতি হতে পারতো। আকাশ, তুই কি নিজের জীবনটাকেও তুচ্ছ ভাবিস? তোর এই খামখেয়ালি পনার জন্য আজ আমাদের সবার কাছে তোকে ছোট হতে হচ্ছে। তিথিমা, তোর কি খুব বেশি লেগেছে? এই বাদরটার সাথে তোকে একলা ছাড়ার ফল হাতে নাতে পেলাম। ও কি কোনোদিনও বুঝবে না যে এখন ওর উপর একটা মানুষের দায়িত্ব আছে? তোরা দুজনেই বড় কোনো চোট পাসনি, এটাই আলহামদুলিল্লাহ। তিথি মুখ খুলতে চাচ্ছিল যে সব সত্যি বলার জন্য। সে বলতে চেয়েছিল যে আসলে ঝাঁকুনি দেওয়ার কারণেই ভারসাম্য হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে, কিন্তু তিথি কথা বলার আগেই বেডের উপরে শুয়ে থাকা আকাশ ব্যথার মাঝেও নিজেকে সামলে নিয়ে কথা বলা শুরু করলো। আব্বু, তোমরা ওকে কিছু বলো না। তিথি তো কিছুই করেনি। আসলে রাস্তার ওই মোড়ে একটা কুকুর হঠাৎ সামনে চলে এসেছিল। আমি ওই কুকুরটাকে বাঁচাতে গিয়ে জোরে ব্রেক কষতে গিয়ে বাইক নিয়ে পড়ে গেছি। এখানে তিথির কোনো দোষ নেই। ও তো বরং আমাকে বারবার বলছিল সাবধানে চালাতে। আমি ওর কথা শুনিনি। সব দোষ আমার। সত্যি বলছিস আকাশ, নাকি তুই তিথিকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে দোষ নিচ্ছিস? আমি তো জানি তুই কেমন বেপরোয়াভাবে বাইক চালাস। বিশ্বাস করো চাচ্চু, আমি একদম সত্যি বলছি। তিথি তো একদম শান্ত হয়ে বসেছিল। আমি হিরোগিরি দেখাতে গিয়ে এই অবস্থা করেছি। এখন আম্মুকে বলো আমাকে গালমন্দ না করে কিছু খেতে দিতে। আকাশ যখন নিজের শব্দ স্বীকার করে নিল এবং মিথ্যা বলে তিথিকে সবার বকুনি থেকে বাঁচিয়ে দিল, তখন তিথি স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল আকাশের চোখে ব্যথার ছাপ, কিন্তু মুখে সেই পরিচিত অমলিন হাসি। তিথির মনে হলো যে ছেলেটাকে সে সারাক্ষণ জুনিয়র বলে অবজ্ঞা করে, সেই ছেলেটাই আজ কি অবলীলায় সব দায় নিজের কাঁধে তুলে নিলে, যাতে তিথিকে কারোর কাছে ছোট না হতে হয়। যে বাবা অনেক ভরসা করে আকাশের হাতে তিথিকে তুলে দিয়েছিলেন, সেই ভরসার মর্যাদা আকাশ চমৎকারভাবে রক্ষা করল। আকাশের এই অকল্পক্ষ দায়িত্ববোধ তিথির মনের গৃহিণী এক শীতল অনুভূতি এনে দিল। সে বুঝতে পারল আকাশ মুখে যাই বলুক না কেন, বিপদে সে পাহাড়ের মতো আঁকলে রাখতে জানে। আকাশের এই ব্যবহারে তিথির মন মুহূর্তে ভিজে সিক্ত হয়ে গেল। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষ করে আকাশ বাড়িতে আসা হলো। পায়ে ব্যান্ডেজ আর হাতে চোট নিয়ে আকাশ এখন পুরোপুরি বিছানাবন্দি। তিথি বাড়িতে সেই নিজের সব দাপট ভুলে এক মুহূর্তের জন্য আকাশের পাশে থেকে সরছে না। সে নিজ হাতে গরম জল দিয়ে আকাশের ক্ষত পরিষ্কার করে দিচ্ছে আর সময় মতো ওষুধও খাইয়ে দিচ্ছে। আকাশের মা খাবার নিয়ে ঘরে ঢুকতে চাইলে তিথি নিজেই থেকে দায়িত্ব নিয়ে নিল। তিথির এই সেবা আর মনোযোগ দেখে আকাশ বিছানায় শুয়ে শুয়ে মিটমিটিয়ে হাসছে। তিথি যখন কপালে ভাঁজ করে খুব যত্ন সহকারে আকাশের পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, আকাশ আর চুপ থাকতে পারল না। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা তিথি আপু, আপনার এই অতি ভক্তি দেখে তো আমার মনে সন্দেহ জাগছে। বলি, 7 দিন না যেতেই কি এই জুনিয়র জামাইয়ের প্রেমে পড়ে গেলেন নাকি? যেভাবে দিনরাত আমার সেবা করছেন তাতে তো মনে হচ্ছে আমি মজনু আর আপনি আমার লাইলা হয়ে গেছেন। তুই কি কোনো সিরিয়াস মোমেন্টে শান্ত হয়ে থাকতে পারিস না আকাশ? মানুষ ব্যথায় কাতরায় আর তুই বিছানায় শুয়ে এইভাবে ফাজলামি করছিস? একটু চুপ থাকবি? আমার জন্য তোর এই ক্ষতিটা হয়েছে, আর সেই পাপ বোধ থেকেই আমি প্রায়শ্চিত্ত করতে চাচ্ছি। শুধু এই কারণেই তোর সেবা করছি। বেশি নিজের মনে লাড্ডু ফুটাতে হবে না। ওরে বাবা, প্রায়শ্চিত্ত করার জন্য বুঝি এত যত্ন? আপনি তো দেখি একদম আদর্শ সেবাশ্রমের নার্স হয়ে গেছেন। কিন্তু আপু, আপনার ওই চোখ দুটো তো অন্য কথা বলছে।
পাপবোধ থেকে কেউ এভাবে বারবার আমার চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে না? সত্যি করে বলুন তো, আমাকে আজ হিরো সাজতে দেখে একটু হলেও কি মনটা গলেছে? একদম ফালতু কথা বলবি না আকাশ। তোকে হিরো মনে করার মতো রুচি আমার এখনো হয়নি। তুই যে বড়দের সামনে ওই মিথ্যা গল্পটা বললি, ওটার জন্য আমি তোর উপর আরও রেগে আছি। কেন তুই সব দোষ নিজের ঘাড়ে নিলি? আমি তো সত্যিটাই বলতে পারতাম। তোর এই বাচ্চামিগুলো বন্ধ কর। ওষুধটা খেয়ে এখন চুপচাপ ঘুমানোর চেষ্টা কর। আরে আমি তো সত্যটাই বলেছি। স্বামী হিসেবে বউকে বাঁচানো তো আমার ধর্মের মধ্যেই পড়ে। এখন আপনি যদি ওটা নিতে না পারেন তবে আমার কি দোষ? তবে যাই বলুন আপু, আপনার হাতের এই সেবার মাঝে এক অদ্ভুত জাদু আছে। মনে হচ্ছে এই পা মচকানোটা আমার জীবনের সেরা পা মচকানো। রোজ যদি এভাবে আপনি আমার সেবা করেন তবে আমি সারা জীবন এই ব্যান্ডেজ নিয়ে পড়ে থাকতে রাজি আছি। তুই একটা আস্ত পাগল আকাশ। সুস্থ হওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে তুই এখন রোগ নিয়ে পড়ে থাকার পরিকল্পনা করছিস। তোর এই পাগলামের জন্য আমি তোকে সহ্য করতে পারি না। তুই কি বুঝিস না যে তুই আহত হওয়ার পর আমার বুকটা কতটা কেঁপে উঠেছিল? যদি তোর বড় কিছু হয়ে যেত তবে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। এখন কোনো কথা না বলে এই স্যুপটা শেষ কর। তিথি ধমক দিলেও তার কণ্ঠে মায়া আর চোখের কোণে জমে থাকা জলটুকু আকাশের চোখ এড়াতে পারল না। তিথি হয়তো মুখ ফুটে কোনোদিনও স্বীকার করবে না, কিন্তু আকাশ মনে মনে ঠিকই বুঝতে পারছে এই দুর্ঘটনার পর তিথির মনে তার জন্য এক গভীর অনুভূতির জন্ম হয়েছে। যে মানুষটাকে তিথি এতদিন শুধু অবজ্ঞা আর ঘৃণা করে আসছিল, সেই মানুষটার প্রতি এক অজানা মায়া তিথিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। তিথি চামচ দিয়ে স্যুপ তুলে আকাশের মুখে ধরল, আর আকাশ সেই মায়ায় স্বাদ নিতে নিতে ভাবতে লাগলো, ভালোবাসার শুরুটা বোধহয় এইভাবেই হয়। দুর্ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। এই 1 মাসে তিথির রুটিন ছিল শুধু আকাশকে ঘিরে। নিজের পড়াশোনা, ভার্সিটির আর ব্যক্তিগত সব কাজ একপাশে সরিয়ে রেখে তিথি দিনরাত এক করে আকাশের সেবা করেছে। আকাশের প্রতিটা ওষুধপত্র আর ব্যায়ামের দিকে তিথির কড়া নজর ছিল। তিথির এই অক্লান্ত পরিশ্রম আর মমতা দেখে আকাশের বাবা মা মনে মনে অত্যন্ত তৃপ্ত। তারা বুঝতে পারছেন তাদের ছেলের জীবনের জন্য তিথির চেয়ে যোগ্য জীবনসঙ্গী আর কেউই হতে পারত না। ওদিকে আকাশ আর তিথির সম্পর্কে শীতল বরফ এই 1 মাসে অনেকটাই গলে গেছে। তাদের মাঝখানে সেই বিশাল দূরত্ব ঘুচিয়ে তারা এখন আর একে অপরের বেশ কাছাকাছি। তিথিমা, আজ তো আকাশ নিজে নিজেই সিঁড়ি দিয়ে নিচে নামতে পেরেছে। তোর এই 1 মাসের খাটুনি আজ সফল হলো রে মা। আমি তো ভাবিনি আকাশ এত দ্রুত সুস্থ হয়ে উঠবে। সত্যি বলছি, আমার ছেলের ভাগ্যে তোর মতো একজন মেয়ে ছিল বলেই আজও আবার স্বাভাবিক হতে পারলো। আপনি ওসব কি বলছেন মা? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। আকাশ সুস্থ হয়েছে, এতেই আমার সব থেকে বড় শান্তি। তাছাড়া ও তো একা নয়, আমরা সবাই মিলে ওর পাশে ছিলাম। ওর এই সুস্থ হওয়ার কৃতিত্ব ওর নিজের, কারণ ও লক্ষ্মী মেয়ের মতো সব ওষুধ খেয়েছে। না মা, আমি দেখেছি তুই কতটা কষ্ট করছিস। আকাশ ছোটবেলা থেকেই বড্ড চঞ্চল, ও কারো কথা শোনে না। কিন্তু এই 1 মাস ও যেভাবে তোর হাতের পুতুলের মতন চলছে তা দেখে আমরা অবাক হয়ে গেছি। তোকে এই বাড়িতে বউ করে আনাটা ছিল আমাদের জীবনের সেরা সিদ্ধান্ত। ঠিক তখনই আকাশ ঘর থেকে বেরিয়ে এসে ডাইনিং টেবিলের পাশে দাঁড়ালো। যদিও তার হাঁটার এখনো সামান্য জড়তা আছে, কিন্তু মুখের সেই দুষ্ট হাসি আবারও ফিরে এসেছে। সে তিথির দিকে তাকিয়ে একটু চোখ টিপ দিল, যা দেখে তিথি লজ্জা পেলেও মুখে রাগী ভাব ধরে রাখলো। মা, তোমরা তো দেখছি তিথির প্রশংসায় পঞ্চমুখ। একবারও কি জিজ্ঞেস করেছো যে আমার এই 1 মাস তিথি আপুর মিলিটারি শাসনের নিচে কেমন কেটেছে? আমার তো মনে হচ্ছিল আমি হাসপাতালে নয়, কোনো ক্যাডেট কলেজে ট্রেনিং নিচ্ছি। একটু নড়াচড়া করলেই ধমক, আর ওষুধ খেতে দেরি করলেই চোখ রাঙানি। একদম চুপ করবি আকাশ। তুই যদি সময় মতো সব কাজ করতি তাহলে আমাকে কেন ধমক দিতে হতো? তুই তো আসলে একটা বাচ্চা। তোকে কড়া শাসনে না রাখলে তুই কোনোদিনও সুস্থ হতি না। এখন সুস্থ হয়ে গেছিস বলে বড় বড় কথা বলছিস? মা দেখুন ওর সাহস। তুই একদম ওকে ঘাটাবি না আকাশ। ও যদি শাসন না করতো তবে তুই আজও বিছানায় পড়ে থাকতি। এখন চুপচাপ এসে নাস্তা কর। তোদের তো আবার আজ থেকে ভার্সিটি যাওয়া শুরু করতে হবে। 1 মাসে তো অনেক কামাই হলো। আকাশ তিথির পাশের চেয়ারে এসে বসলো। তিথি স্বাভাবিকভাবেই আকাশের পাতে খাবার তুলে দিল।
আকাশ নিচু স্বরে তিথির কানের কাছে মুখ নিয়ে গেল, যাতে বড়রা শুনতে না পায়। আচ্ছা তিথি, আজকেও কি আমরা আলাদা আলাদা যাব, নাকি সেই 7 দিন আগের মতো আমার বাইকের পেছনে আপনার ওই রয়্যাল সিটটা দখল করবেন? এখন তো আর কেউ আপনাকে জোর করছে না, তবুও কি আমার সাথে যাওয়ার ইচ্ছা আছে? ফাজলামি করবি না একদম। তুই এখনো পুরোপুরি সুস্থ হোসনি যে বাইক চালাবি। আজ আমরা গাড়িতে যাব। আর শোন, ভার্সিটিতে গিয়ে কিন্তু আগের মতোই দূরত্ব বজায় রাখবি। তুই সুস্থ হয়েছিস মানে এই নয় যে তুই আমার মাথায় উঠে নাচবি। ওরে বাবা, 1 মাসেও আপনার সিনিয়রিটির ভূত নামলো না? আমি তো ভেবেছিলাম এই 1 মাসে আপনি আমার মায়ায় পড়ে একদম নরম তুলতুলে হয়ে গেছেন, কিন্তু দেখছি আপনি সেই আগের হারকিপ্টে সিনিয়রই রয়ে গেলেন। আমি কেমন সেটা তুই ভালো করে জানিস আকাশ। তাড়াতাড়ি খেয়ে নে, দেরি হলে কিন্তু তোকে রেখেই আমি চলে যাব। আর হ্যাঁ, বাইক কিন্তু আজ ছুবিও না। তিথি মুখে কড়া কথা বললেও তার চোখের চাহনিতে এখন আর সেই তিক্ততা নেই। আকাশের প্রতি তার মনে যে গভীর মায়া আর অধিকারবোধ জন্মেছে তা সে অস্বীকার করতে পারে না। সম্পর্কের জটিলতাগুলো কাটিয়ে তারা যেন এক নতুন বন্ধুত্বের সুতোয় বাঁধা পড়েছে। নাস্তা শেষ করে তারা যখন একসাথে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তাদের দুজনের মনেই একটা নতুন ভালো লাগার সুর বাজছিল। আকাশ সুস্থ হয়ে ভার্সিটির ফেরার পর থেকেই তিথি আড়ালে আবডালে ওকে অনেক খোঁজ খবর রাখে। কখন কমন ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করে আকাশ ঠিকমতো খেয়েছে কিনা, কখনো বা দূর থেকে দাঁড়িয়ে দেখে ও ঠিকমতো হাঁটতে পারছে কিনা। তিথির এই পরিবর্তনে আরিয়ানের চোখ এড়ায়নি। আরিয়ানের মনে প্রতিহিংসার আগুন দাও দাও করে চলছে। সে ঠিক করেছে, শারীরিক আঘাত দিয়ে আকাশকে দমানো যাবে না। ওকে সামাজিকভাবে এমন শিক্ষা দেবে, জীবনের শেষ করে দিবে। আরিয়ান তার বন্ধুদের নিয়ে এক জঘন্য ষড়যন্ত্রের জাল বুনেছে। 1 সপ্তাহ পরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আর আরিয়ান এই পরীক্ষাকে হাতিয়ার হিসাবে বেছে নিল। অনেক তো হিরোগিরি দেখারে আকাশ, এবার দেখবো তোকে কে বাঁচায়। তোকে এমনভাবে ফাঁসাবো যে তোর ওই উজ্জ্বল ক্যারিয়ার আর বড় বড় টিচারদের প্রিয় পাত্র হওয়ার তকমা সব ধুলোয় মিশে যাবে। তিথিকেও দেখিয়ে দেবো তুই আসলে কত বড় ধোঁকাবাজ আর চিটিংবাজ। ওদিকে পরীক্ষার আগের 1 সপ্তাহ আকাশ প্রচুর পরিশ্রম করলো। সে রাত জেগে পড়াশোনা করছে, লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। তিথি নিজের চোখে সবটা দেখেছে। সে যখন মাঝরাতে কফি নিয়ে আকাশের ঘরে যায়, দেখে ছেলেটা বইয়ের পাতায় মাথা গুজে গভীর মনোযোগে পড়ছে। আকাশের এই সিরিয়াসনেস দেখে তিথি মনে মনে খুব গর্বিত হয়। কিন্তু পরীক্ষার দিন ঘটল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আরিয়ান খুব সতর্কতার সাথে স্যার আসার ঠিক আগেই আকাশের ডেস্কে কিছু নকল ভরা ছিটকুট আর একটা অবৈধ গ্যাজেট লুকিয়ে রেখে দিল। আকাশ, তোমার ডেস্কে এগুলো কি? পরীক্ষার হলে তুমি এই ধরনের অবৈধ অবলম্বন করছো? তোমার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কাছে থেকে এটা আমি আশা করিনি। স্যার বিশ্বাস করুন, আমি জানি না এগুলো এখানে কিভাবে এলো। আমি গত 7 দিন জান প্রাণ দিয়ে পড়াশোনা করেছি। আমার এসবের কোনো প্রয়োজন নেই। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। চুপ করো, প্রমাণ তোমার ডেস্কেই পাওয়া গেছে। তোমার খাতা বাজেয়াপ্ত করা হলো এবং তোমাকে এই সেমিস্টারের সব পরীক্ষা থেকে বহিষ্কার করার সুপারিশ করা হবে। বাইরে চলো, প্রিন্সিপালের সাথে কথা বলবে। আকাশ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। পুরো পরীক্ষার হলে ফিসফাস শুরু হয়ে গেল। যারা আকাশকে আইডল মানত তারা এখন ঘৃণার চোখে তাকাচ্ছে। আরিয়ান এক কোণে বসে বাঁকা হাসছিল। তার পরিকল্পনা যথারীতি সফল হয়েছে। পরীক্ষার হলে হঠাৎ করে হইচই পড়ে গেল। আরিয়ান নিখুঁত পরিকল্পনায় আকাশের ডেস্কে নকলের ছিটকুট পাওয়া যেতেই হলের ইনভিজিলেটর আকাশকে ঘর থেকে বের করে দিল। বারান্দায় তখন অনেক স্টুডেন্ট জড়ো হয়েছে। আরিয়ান এই সুযোগটা হাতছাড়া করতে চাইল না। সে সবার সামনে বুক ফুলিয়ে এগিয়ে এলো আকাশের চরম অপদস্থ করার জন্য। তিথি তখন দূর থেকে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার চোখের সামনে 1 সপ্তাহ ধরে হাড় ভাঙা খাটুনি করা আকাশ এমন কাজ করতে পারে। কিরে আকাশ, অনেক তো পড়াশোনার ভাব ধরতিস, সারাক্ষণ লাইব্রেরিতে পড়ে থাকতিস। এখন দেখা গেল তোর দৌড় কত দূর। আসলে তুই পড়াশোনায় নয়, তুই তো জালিয়াতিতে পিএইচডি করেছিস। আজ প্রমাণ হয়ে গেল যে তুই শুধু একজন চিটিংবাজি নোস, তুই ভার্সিটির একটা কলঙ্ক। তোর মতো ছেলেকে তো লাথি মেরে বের করে দেওয়া উচিত। আরিয়ান, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি কোনো নকল করিনি, কেউ আমাকে ফাঁসিয়েছে। আমি গত 1 সপ্তাহ ঠিকমতো ঘুমাইনি পরীক্ষার জন্য।
স্যাররা ভুল বুঝছেন, কিন্তু তুই কেন এভাবে বিষ ওগরাচ্ছিস? তোর মতলব কি আমি বুঝি না? মতলব তো তোর ছিল আকাশ, টিচারদের প্রিয় হয়ে থাকা, সবার কাছে হিরো সাজা। এগুলো কি সব এই নকলের জোরেই ছিল? লজ্জা করে না তোর? আজ পুরো ইউনিভার্সিটির মানুষ তোর দিকে থুথু দিচ্ছে। তুই ভাবতিস তুই খুব স্মার্ট, কিন্তু তোর এই সস্তা বুদ্ধি তোকে আজ পথের ফকির বানিয়ে দিল। প্রিন্সিপাল স্যারকে বলবো তোকে যেন আজীবনের জন্য বহিষ্কার করা হয়। আরিয়ান এই অপমানজনক কথাগুলো তীরের মতো আকাশের বুকে বিচ্ছিল। আকাশ তখন অসহায়ের মতো চারিদিকে তাকাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার নজর গেল দূরে দাঁড়িয়ে থাকা তিথির দিকে। আকাশের দু চোখ ভিজে উঠল। সে তিথির চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল তিথি কি আরিয়ানের মতো তাকে একজন চিটিংবাজ ভাবছে। তিথি কি বিশ্বাস করেছে যে আকাশের জঘন্য কাজটা করতে পারে? আকাশের চোখে সেই আর্তনাদ তিথির দৃষ্টিগোচর হলো। তিথি এক মুহূর্ত আকাশের চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর কোনো কথা না বলে দৃষ্টি সরিয়ে দ্রুত সেখান থেকে সরে গেল। তিথি, আপনিও কি কিছু বলবেন না? আপনি অন্তত জানেন আমি কতটা পরিশ্রম করেছি। আপনিও কি আমাকে অবিশ্বাস করছেন? একবার অন্তত আমার দিকে তাকান। তিথি কোনো উত্তর দিল না। সে করিডোর দিয়ে হনহনিয়ে হেঁটে যাচ্ছিল। তার মনের ভেতর তখন একটা বিরাট তোলপাড় চলছে। সবার সামনে আরিয়ানের ওই কটু কথাগুলো তার কানে ঝালাপালা করে দিচ্ছে, কিন্তু তিথি নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না যে আকাশ নকল করতে পারে। সে এক সপ্তাহ ধরে নিজের চোখে দেখেছে আকাশ টেবিলে মাথা গুঁজে পড়ে থাকতো। তিথির মন বারবার বলছে এইসব একটা সাজানো নাটক। আকাশ কখনোই এমন কিছু নিচু কাজও করতে পারেই না, কিন্তু সবার সামনে প্রমাণের অভাবে সে এখন আকাশকে বাঁচাতেও পারছে না। এই যন্ত্রণা সহ্য করতে না পেরেই সে এখান থেকে চলে গেল। দেখলি তো আকাশ, তোর ওপর থেকে সবার বিশ্বাস উঠে গেছে। এমনকি তোর ওই প্রিয় সিনিয়রও তোকে ছেড়ে চলে গেল। তুই এখন একা, একদম একা। তোর হিরোগিরি আজ এখানেই শেষ। আকাশ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল আরিয়ান তাকে শুধু একাডেমিক্যাল নয়, মানসিকভাবেও শেষ করতে চায়। কিন্তু তিথির ওই চলে যাওয়াটা তাকে সব থেকে বেশি আঘাত করলো। সে জানতো না তিথির আসলে তাকে অবিশ্বাস করেনি। সে জানতো না তিথি আসলে তাকে অবিশ্বাস করেনি, বরং পরিস্থিতির চাপে পড়ে সে সেখান থেকে পালিয়ে বাঁচতে চেয়েছে। আরিয়ান নিজের মনে অট্ট হাসি আসলো, কারণ তার অর্ধেক কাজ তো হয়েই গেছে। তিথি করিডোর দিয়ে দ্রুত পায়ে হেঁটে গেলেও তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক কাটছিল। আকাশকে কেউ খুব পরিকল্পনাভাবে ফাঁসিয়েছে। 1 মাস সেবা করে আকাশকে সুস্থ করার সময় তিথি কাছ থেকে দেখেছে ছেলেটা কতটা জেদি আর আত্মপ্রত্যয়ী। যে ছেলে নিজের আত্মসম্মান বাঁচাতে বড়দের কাছে সব দোষ নিজের ঘাড়ে নিতে পারে, সে কখনোই পরীক্ষার নকল করার মতো নিচু কাজ করতে পারে না। তিথি ঠিক করলো সে মুখ বুজে বসে থাকবে না। সে সিসিটিভি ফুটেজ দেখার জন্য সোজা কন্ট্রোল রুমে গেল, কিন্তু সেখানে কোনো লাভ হলো না। এরপর সে আরিয়ান বন্ধুদের গতিবিধি লক্ষ্য করতে শুরু করলো এবং ওয়াশরুমের পাশে আরিয়ানকে তার এক বন্ধুর সাথে কথা বলতে দেখে আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে ফেললো। মুহূর্তে তিথির কাছে পুরো ছকটা পরিষ্কার হয়ে গেল। আরিয়ান, তুই তো নিচে নামতে পারলি? একটা ছেলের ক্যারিয়ার নিয়ে খেলা করার সাহস তুই কোত্থেকে পাস? তুই ভেবেছিলি তুই আকাশকে ফাঁসিয়ে হিরো হবি, আর আমি কিছুই বুঝবো না? আরে তিথি, তুই এখানে কি করছিস? আমি তো আকাশকে নিয়ে সবার ভালোই বলছিলাম। ও যা করেছে তার শাস্তি তো পাচ্ছেই। তুই কেন শুধু শুধু ওর হয়ে কথা বলে নিজের ইমেজ নষ্ট করছিস? ইমেজ তোর নষ্ট হবে আরিয়ান। তোর এই বন্ধু অলরেডি আমাকে সব বলে দিয়েছে। ওই যে তোর নির্দেশে আকাশের ডেস্কে ওই কাগজগুলো রেখেছিল, তার অডিও রেকর্ড এখন আমার ফোনে। তুই কি চাস আমি এক্ষুনি এটা প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে শোনাই, নাকি তুই নিজে গিয়ে সবার সামনে নিজের অপরাধ স্বীকার করবি? তিথি, তুই ভুল বুঝছিস। আমি কেন ওর ক্ষতি করতে যাব? তুই নিশ্চয়ই ওই জুনিয়রটার মায়ায় পড়ে আমাকে সন্দেহ করছিস। প্রমাণ ছাড়া এসব কথা বললে কিন্তু তোরই বিপদ হবে। প্রমাণ তো আমার হাতেই আছে আরিয়ান। তুই যেহেতু জানতিস না যে আকাশ যে ডেস্কে বসেছিল তার ঠিক পেছনের জানালার গ্রিলের সাথে একটা ছেঁড়া চিরকুট আটকে ছিল, যেটা তোর বন্ধুর পকেট থেকে পড়েছিল। সেই চিরকুটের হাতের লেখা আর তোর হাতের লেখা মেলাতে কি খুব বেশি সময় লাগবে? তুই শুধু আকাশকে হিংসা করতিস বলেই আজ এই জঘন্য কাজটা করেছিস। তিথি আরিয়ানের কোনো ওজোর আপত্তি না শুনে ওকে এক প্রকার টেনে হিঁচড়ে করিডোরের মাঝখানে নিয়ে এলো, যেখানে আকাশ আর অন্য স্টুডেন্টরা তখনও জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তিথির প্রচণ্ড রণচণ্ডী রূপ দেখে সবাই স্তব্ধ হয়ে গেল।
তিথি সবার সামনে আরিয়ানের কলার চেপে ধরল এবং তার ফোনের রেকর্ডটা অন করে দিল। পুরো করিডর আরিয়ানের ষড়যন্ত্রের কথা প্রতিধ্বনিত হতে লাগলো। সবাই শোনো, আকাশ কোনো নকল করেনি, আর আরিয়ান আর তার দলবল মিলে আকাশকে ফাঁসিয়েছে। আকাশ গত 7 দিন দিন রাত এক করে পড়াশোনা করেছে, আর এই কাপুরুষটা তাকে হিংসা করে তার ডেস্কে নকল রেখে দিয়েছিল। আরিয়ান, এখন বল তুই এটা করেছিস কিনা? সবার সামনে স্বীকার কর, নইলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। আমি আমি আসলে বুঝতে পারিনি এতটা হবে। আমি শুধু ওকে একটু জব্দ করতে চেয়েছিলাম। তিথি, প্লিজ আমাকে মাফ করে দে। আমি স্যারের কাছে গিয়ে সব সত্যি বলে দিব। আমি কাগজগুলো রাখতে বলেছিলাম। আরিয়ানের স্বীকারোক্তি শুনে চারিদিকে স্টুডেন্টরা ছিছি করতে শুরু করলো। যারা আকাশকে এখন একটু আগেই ঘৃণা করছিল, তারা এখন আরিয়ানের দিকে রাগের চোখে তাকাচ্ছে। আকাশ অবাক হয়ে তিথির দিকে তাকিয়ে রইল। সে ভাবতেও পারেনি যে তিথি আড়াল থেকে তার জন্য এত বড় ঝুঁকি নেবে। তিথি আরিয়ানের কলার ছেড়ে দিয়ে আকাশের সামনে এসে দাঁড়ালো। তিথির চোখে তখন জয়ের তৃপ্তি আর আকাশের প্রতি অগাধ বিশ্বাস। আকাশ, আমি জানতাম তুই এটা করিসনি, আমি তোকে বিশ্বাস করি, আর আজ সেটা প্রমাণও হয়ে গেল। আরিয়ান, তুই এক্ষুনি প্রিন্সিপাল স্যারের রুমে যাবি আর নিজের সব অপরাধ লিখে দিবি। আকাশকে যেন সসম্মানে পরীক্ষায় ফিরিয়ে নেওয়া হয়, সেটা তুই নিশ্চিত করবি। আপনি আমার জন্য এত কিছু করলেন তিথি। আমি তো ভেবেছিলাম আপনিও আমাকে ভুল বুঝে চলে গেছেন। এই ঋণ আমি কিভাবে শোধ করব? ঋণ শোধ করতে হবে না আকাশ, তুই তোর যোগ্য সম্মান ফিরে পেয়েছিস, সেটাই বড় কথা। আর শোন, জুনিয়র জামাই হলেও তুই আমার পরিবারের অংশ। তোর উপর কেউ আঙুল তুলবে আর আমি সেটা মেনে নিব? তিথি চৌধুরী কি এতটাই দুর্বল ভাবিস? আকাশের মুখে এক ছিলতে হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল তিথি শুধু তার স্ত্রী নয়, তার সব থেকে বড় শক্তি। আরিয়ানের মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। পুরো ইউনিভার্সিটি তখন আকাশের সততা আর তিথির সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ল। আকাশ আর তিথি একে অপরের চোখের দিকে তাকিয়ে সেই মুহূর্তে মৌন সম্মতিতে অনেক না বদলা কথা সেরে নিল। আরিয়ানের স্বীকারোক্তির পর পুরো করিডোর এখন পিন পতন নীরবতায় নেমে এলো। সবাই তখন আরিয়ানের নোংরামির কথা ভাবছে। ঠিক সেই মুহূর্তেই তিথির রাগের মাথায় সবার সামনে আকাশের দিকে তাকিয়ে যে কথাটি বলল, তাতে উপস্থিত প্রত্যেকের রক্ত হিম হয়ে গেল। তিথি বুঝতেও পারেনি যে উত্তেজনার বশে সে তাদের গোপন রাখা সত্যটা ফাঁস করে দিয়েছে। করিডোরে থাকা টিচার, স্টাফ এবং অগণিত স্টুডেন্টদের চোখ তখন চড়ক গাছ। আরিয়ান, তুই সাহস পাস থেকে আমার জুনিয়র জামাইয়ের দিকে আঙুল তোলার? আকাশ শুধু আমার জুনিয়র স্টুডেন্ট নয়, ও আমার স্বামী। ওর গায়ে কলঙ্ক লাগানোর আগে তোর দুবার ভাবা উচিত ছিল। জামাই মানে? তিথি আপু, আপনি কি বলছেন এসব? আকাশ তো আমাদের ব্যাচমেট। আপনাদের বিয়ে হয়েছে মানে? এটা তো আমরা কেউ জানতাম না। আমি তো আগেই জানতাম, কিন্তু আপু আপনি এভাবে সবার সামনে স্বীকার করবেন সেটা তো ভাবতে পারিনি। স্যার দেখুন, ওরাই আসলে স্বামী স্ত্রী। আকাশ কেন নকল করবে? ওর সম্মান তো আপুর সম্মানের সাথে জড়িয়ে। তিথি, তুমি কি সেন্সে আছো? তুমি এই ডিপার্টমেন্টের অন্যতম টপার আর সিরিয়াস স্টুডেন্ট। তুমি কি সত্যি বলছো যে আকাশের সাথে তোমার বিয়ে হয়েছে? আমরা তো জানতাম তোমরা একে অপরকে পছন্দই করো না। জি স্যার, আমি একদম ঠিক বলছি। আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে 1 মাস আগে। আমরা চেয়েছিলাম ভার্সিটিতে এটা জানাজানি না হোক, কারণ আকাশ আমার জুনিয়র। কিন্তু আজ আরিয়ানের এই নিচু মানসিকতা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। আমার স্বামীকে কেউ সবার সামনে অপমান করবে আর আমি সিনিয়রিটি দোহাই দিয়ে দূরে দাঁড়িয়ে দেখব, অতটা ধৈর্য আমার নেই। তিথি, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? এখন কিন্তু সবাই আমাদের দিকে অন্য নজরে তাকাবে। আপনার ক্যারিয়ার, আপনার ইমেজ, সব কিছুর ওপর প্রভাব পড়বে। আপনি কেন নিজের কথা না ভেবে আমার জন্য এত বড় ঘোষণা দিলেন? অনেক হয়েছে আকাশ, আর কতদিন আমরা এভাবে চোরের মতো লুকিয়ে থাকবো? বিয়ে করা তো কোনো পাপ নয়। তুই আমার বৈধ স্বামী, আর এটাই সব থেকে বড় সত্য। এখন থেকে কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। আমি সবার সামনে বুক ফুলিয়ে বলতে পারি তুই আমার জীবন সঙ্গী। করিডোরে থাকা সবাই যেন পাথর হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন একটা বোমা ফেটেছে। কিন্তু কিছুক্ষণ পর পরিবেশটা স্বাভাবিক হতে শুরু করলো। কলেজের হেড অফ ডিপার্টমেন্টের সামনে এগিয়ে এলেন। তিনি তিথি আর আকাশের সাহসী পদক্ষেপ দেখে মৃদু হাসলেন। তিথি, তোমাদের এই সম্পর্কটা আমাদের কাছে সত্যিই বিস্ময়কর, কিন্তু তোমাদের সততা আর আকাশের প্রতি তোমার এই অবিচল বিশ্বাস আমাদের মুগ্ধ করেছে।
আরিয়ান যে অপরাধ করেছে তার বিচার আমরা করবই, কিন্তু তোমাদের এই জুনিয়র সিনিয়র সম্পর্কের যে সুন্দর বহিঃপ্রকাশ আজ দেখলাম, সেটাকে আমরা সম্মান জানাই। তোমাদের জীবন সুখী হোক। অভিনন্দন দোস্ত। আমরা তো ভাবতেই পারিনি যে আমাদের ক্লাসের সবথেকে ভালো ছেলেটা আমাদের সবথেকে সুন্দরী সিনিয়রের মন জয় করে নেবে। আকাশ, তুই তো আসলে হিরো রে ভাই। অভিনন্দন তিথি আপু, অভিনন্দন আকাশ, তোমরা সত্যি একটা দারুণ জুটি। আমরা সবাই তোমাদের এই সম্পর্কটা খুব সুন্দরভাবে মেনে নিচ্ছি। তোমাদের নিয়ে আজ থেকে আর কোনো আড়াল গভীর হবে না, বরং তোমরাই আমাদের ভার্সিটির সেরা কাপড়। ধন্যবাদ সবাইকে। আসলে আমি ভাবিনি আপনারা সবাই এত সহজে আমাদেরকে মেনে নেবেন। আর তিথি, আপনি আজ যা করলেন সেটা আমার জীবনের সেরা উপহার। সিনিয়রিটির পর্দাটা সরিয়ে আজ আপনি আমাকে যে মর্যাদা দিলেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। চুপ চুপ কর একদম। এখন চলো প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে সব ক্লিয়ার করি। আর হ্যাঁ, এখন থেকে তো আর লুকানোর কিছুই নেই, তাই তুই যদি আবার আমার পেছনে বাইক নিয়ে কোনো পাগলামি করিস তবে সবার সামনেই তোর কান মুলে দেব। আকাশের মুখে সেই যুবতবু হাসিটা আবারও ফিরে এলো। তারা দুজনেই পাশাপাশি হেঁটে প্রিন্সিপাল স্যারের রুমে দিকে এগিয়ে গেল। করিডোরে তখন তালি বাজছে। আরিয়ান এক কোণে অপদস্থ হয়ে দাঁড়িয়ে দেখল কিভাবে তার নিজের ষড়যন্ত্রই আকাশ আর তিথির সম্পর্কের এক নতুন উচ্চতায় নিয়ে গেল। সবার মুখের হাত তালির হাতের মাঝে আকাশ আর তিথি তাদের সম্পর্কের এক নতুন আর রঙিন অধ্যায় শুরু করলো। ভার্সিটির সেই ঘটনার পর কেটে গেছে আরও কয়েক মাস। এখন আর আকাশ তিথিকে লুকিয়ে চলতে হয় না। পুরো ইউনিভার্সিটি এখন তাদের আদর্শ জুটি হিসাবে চেনে। তিথির গ্র্যাজুয়েশন শেষ হওয়ার দিনে আকাশ এক বিশাল সারপ্রাইজ প্ল্যান করলো। যে করিডোরে দাঁড়িয়ে একদিন আকাশ সবার সামনে অপমান করা হয়েছিল, আজ সেই জায়গাটি ফুলে ফুলে সেজে উঠেছে। তিথি হাতে তার সার্টিফিকেট নিয়ে বের হতেই দেখলো আকাশ এক হাত পিছনে লুকিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে। চারিদিকে তাদের বন্ধু বান্ধব আর জুনিয়রের ভিড়। অভিনন্দন মিসেস তিথি চৌধুরী। আজ থেকে আপনি আর আমার বড় আপু নন, বরং আনুষ্ঠানিকভাবে একজন গ্র্যাজুয়েট। সিনিয়রিটির এই দেয়ালটা তো আজ ভেঙে গেল। এখন তো আমি আর আপনি সমান সমান। তো এখন কি আমার একটা ছোট্ট অনুরোধ রাখা যাবে? তুই কোনোদিন শুধরাবি না আকাশ। সবার সামনে আবার কি তামাশা শুরু করলি? দেখছিস না সবাই তাকিয়ে আছে? সার্টিফিকেট হাতে নিয়ে একটু শান্তিতে দাঁড়াতে দিবি না? বল, কি বলতে চাস? 1 মাস সেবা করার সময় বলেছিলেন প্রায়শ্চিত্ত করছেন, আর বিয়ের কথা স্বীকার করার দিন বলেছিলেন দায়িত্ব পালন করছেন। আজ এই সবার সামনে একবার কি বলা যায় না যে আপনি এই জুনিয়র জামাইটাকে একটু হলেও ভালোবাসেন? সিনিয়রিটির ভাবটা না হয় আজ একটু বিসর্জনই দিলেন। আকাশ, তুই আসলে একটা আস্ত পাগল। এত মানুষের সামনে আমাকে এভাবে লজ্জা না দিলে কি তোর পেটের ভাত হজম হতো না? তুই ভাবিস আমি প্রকাশ করতে পারি না, তবুও কেন আমাকে বারবার বিপদে ফেলিস? উত্তর না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠছি না। পুরো ভার্সিটি সাক্ষী থাকবে জুনিয়র জামাইয়ের সাথে সিনিয়র বউয়ের ভালোবাসাটা কতটা গভীর। বলুন তিথি, ভালোবাসেন কি না? ভালো না বাসলে কি আর 1 মাস তোর সেবা করতাম? আর ভালো না বাসলে কি নিজের ইমেজের পরোয়া না করে সবার সামনে তোকে স্বামী হিসেবে স্বীকার করতাম? শোন আকাশ, তুই জুনিয়র হোস আর সিনিয়র হোস, তুই শুধু আমার। হ্যাঁ, আমি তোকে অনেক ভালোবাসি। আমার এই পাগল জামাইটাকে আমি সারা জীবন এভাবেই আগলে রাখবো। তিথির মুখে এই প্রথম সরাসরি ভালোবাসার কথা শুনে পুরো করিডোর কলিতলিতেই ফেটে পড়ল। আকাশ তিথির হাত ধরে উঠে দাঁড়ালো। তাদের চোখে তখন হাজারো স্বপ্নের ঝিলিক। আরিয়ান যে বিষ ছড়িয়েছিল তা আজ এক নিটল ভালোবাসার গল্পে পরিণত হয়েছে। আকাশ তিথির কপালে একটা আলতো চুমু খেয়ে তাকে বাইকের দিকে এগিয়ে নিয়ে গেল। আজকের যাত্রাটা কিন্তু অন্যরকম হবে তিথি। আজ আর কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই। আজ আমি আমার বউকে নিয়ে সারা শহর ঘুরবো। আর হ্যাঁ, ব্যাগটা কিন্তু আজ আগের চেয়েও বেশি শক্ত করে ধরতে হবে। তুই শুধু বাইকটা সাবধানে চালাবি আকাশ। মনে রাখিস, এখন কিন্তু তুই আমার জামাই নোস, তুই আমার পুরো পৃথিবী। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে কিন্তু আবার সেই ড্রেসিং টেবিলের উপর তোয়ালে রাখিস না, নইলে কিন্তু বড় আপু ফিরতে বেশি সময় লাগবে না। হুকুম সরকার, আপনার আদেশ শিরোধার্য। চলুন আমাদের নতুন জীবনের পথে পা বাড়াই। আকাশ বাইক স্টার্ট দিল।
তিথি আর দ্বিধা না করে আকাশের কাঁধে হাত রেখে পরম নিশ্চিন্তে তার পিঠের ওপরে মাথা রাখলো। বিকেলের পড়ন্ত রোদ তাদের বাইকটা অজানা উদ্দেশ্যে ছুটে চলল। জুনিয়র সিনিয়র ঝগড়া বিবাদ আর সব বাধা পেরিয়ে তারা এখন এক অভিন্ন আত্মার অংশ। তাদের এই অসীম কিন্তু মধুর প্রেমের গল্প ভার্সিটির করিডোরে এক অমর উপাখ্যান হয়ে রয়ে গেল।